ফন্টগুলো আমার একটু বড় করে দিই, বড় করে দিলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখন ঠিক আছে না আরো বড় করবো? ঠিক আছে না? আর একটু বড় করে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে যে বিষয়ের উপর হচ্ছে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং। তো ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সম্বন্ধে কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা হচ্ছে, বিভিন্ন সেমিনার হচ্ছে। তারপরে গভর্নমেন্ট থেকে, যেমন বাংলাদেশের বর্তমান গভর্নমেন্টের যে প্রধান আছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনিও কিন্তু বিভিন্ন কনফারেন্সে বলেন যে আপনারা ফ্রিল্যান্সিং করেন, আইটি সেক্টরে আসেন। তারপরে আইসিটি মন্ত্রণালয় থেকে বিভিন্নভাবে কিন্তু অনুদান দেওয়া হচ্ছে যেন আইটি সেক্টরটা আরো হচ্ছে গ্রো করে। এখন আইটি সেক্টরটা যেন হচ্ছে আরো ডেভেলপড হয়। তো ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এইটা আসলে এটা বলতে কি বোঝায়? আপনাদের কি কারো আইডিয়া আছে? ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং জিনিসটা কি? আপনার কোনো আইডিয়া আছে? মানে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এই বিষয়ে তো আপনি ইন্টারেস্টেড বলেই তো এখানে এসেছেন, তাই না? তো আপনি আসলে কতটুকু জানেন এই বিষয়ে, বা কি আপনি কোন ধরনের ইন্টারেস্ট থেকে এখানে আসলেন? না বলতে পারবেন না কেন? মানে কিছু তো একটা মনে করে আসছেন। সেটা কি মানে অনলাইন থেকে ইনকাম করা যায় ওরকম কিছু একটা? আপনি সেরকম কিছু একটা? আচ্ছা, আপনিও তো হচ্ছে সেরকম কিছু একটা মনে করে হচ্ছে আসছেন আর কি। আর আপনার এই সম্বন্ধে কতটুকু হচ্ছে ধারণা আছে? হ্যাঁ, আপনি অনেকটা ঠিকই বলেছেন। তো ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এই দুইটা শব্দকে কেউ বলে যে অনলাইনে যে কাজগুলো করা হয় সেটাকে ফ্রিল্যান্সিং বলে, কেউ বলে যে হচ্ছে আউটসোর্সিং বলে, ঠিক আছে? কেউ আবার বলে যে মেক মানি অনলাইন, বা কেউ বলে যে অনলাইনে ইনকাম। তো যেটাই বলুক, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এই দুইটা শব্দই কিন্তু বেশি ইউজ হয়। এখন ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং শব্দ দুইটা কিন্তু আলাদা আলাদা দুইটা শব্দ। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত, ফ্রি মানে মুক্ত, ল্যান্সিং মানে পেশাজীবী। ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশাজীবী। আর আউটসোর্সিং মানে একটা কাজ, ধরেন আমাদের কোনো কোম্পানির কোনো কাজ, সেই কাজটা আমরা নিজেরা না করে অন্য কোনো কোম্পানিকে দিয়ে কাজটা আছে করিয়ে নিলাম, এটা হচ্ছে আউটসোর্সিং। ডাচ বাংলা ব্যাংকের একটা কাজ, কি কাজ? ডাচ বাংলা ব্যাংকের আইটির যে কাজগুলো, ডাচ বাংলা ব্যাংক বললো যে আমাদের সফটওয়্যারের যত ব্যাপার আছে এইটা আর আমরা হচ্ছে দেখাশোনা করবো না, এটা কারা করবে? এটা হচ্ছে অ্যারিকো আইটি করবে। তো আমাদের কাছে ডাচ বাংলা ব্যাংক ওই কাজটা ফরওয়ার্ড করে দিল। কাজ কাদের? কাজ কিন্তু ডাচ বাংলা ব্যাংকের। তাহলে ডাচ বাংলা ব্যাংক নিজে না করে আমাদের দিয়ে করাচ্ছে, এটা হচ্ছে আউটসোর্সিং। মানে বাইরের একটা আউট মানে হচ্ছে বাইরের, আর সোর্সিং মানে সোর্স, বাইরের একটা সোর্স থেকে কাজটা করিয়ে নেওয়া, এটাকেই বলা হচ্ছে আউটসোর্সিং। তাহলে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং বলতে আমরা বুঝলাম ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশাজীবী, আর আউটসোর্সিং মানে বাইরের কোনো একটা কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে কাজটা হচ্ছে, বা প্রতিষ্ঠান না হতে পারে, এমন হতে পারে ইন্ডিভিজুয়ালও হতে পারে। যে ডাচ বাংলা ব্যাংক অথবা হচ্ছে অন্য কোনো বীমা অথবা কোনো বিশ্ববিদ্যালয় কি করলো, ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তিকে, যেমন রিসেন্টলি আমরা খুলনা মেডিকেলের একটা ওয়েবসাইটের কাজ শুরু করব, তা ওইটা দেখা যাচ্ছে আমাদের কোম্পানিকে কাজটা দিয়েছে। কোম্পানিকে কাজ না দিয়ে আমাদের কোম্পানি ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তিকে, আমাকে অথবা আমাদের অন্য যারা আছে স্টাফ আছেন তাদের কাউকেও বলতে পারতো যে হচ্ছে এই কাজটা করে দেন। তো সেটা কোম্পানিকে দেওয়া হোক, মানে একটা কোম্পানির কাজ বা একটা প্রতিষ্ঠানের কাজ অন্য একটা প্রতিষ্ঠানে যখন দেওয়া হবে সেটা কোম্পানিকেও দিতে পারে, অথবা ইন্ডিভিজুয়াল মানে কোনো একজন পার্সনকেও দিতে পারে। তো এই যে একটা কোম্পানির কাজ আর একটা কোম্পানিকে দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে আউটসোর্সিং। তাই এই দুইটার ভিতরে সম্পর্ক কি? আসলে ফ্রিল্যান্সিং বলতে যেটা বোঝায় যে মুক্ত পেশাজীবী, যে আমরা অনলাইনে যে কাজগুলো করি এর হচ্ছে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। ধরাবাঁধা কোনো নিয়ম নেই বলতে, ব্যাংকে দেখা যাচ্ছে সকাল 9টায় যাওয়া লাগে, আর সরকারি ব্যাংকে 6টার সময় আসে বা 7টার সময় আসে, আর বেসরকারি ব্যাংকে রাত 10টার সময় আসা লাগে অফিস থেকে। মানে যত ক্যালকুলেশন করে টাকা পয়সার হিসাব মিলিয়ে তারপরে ব্যাংকের স্টাফরা হচ্ছে বের হয়, এটাই হচ্ছে ব্যাপার। তারপরে অন্যান্য যে অধিদপ্তরগুলো আছে সেইখানেও 10টা থেকে 6টা অথবা 10টা থেকে 5টা অথবা 8টা থেকে 6টা এরকম ডিউটি তাদের করা লাগে। এটা কিন্তু ফিক্সড, মাঝে মাঝে ছুটি নিতে পারবেন কিন্তু সবসময় না। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যেটা হয়
যে 9টা থেকে 5টা বা নির্দিষ্ট কোনো সময় নেই। আপনি বিদেশি ক্লায়েন্টের কাজ করেন অথবা দেশি ক্লায়েন্টের কাজ করেন, যেটাই করেন আপনি প্রজেক্ট বেসিস কাজ করবেন। কিরকম প্রজেক্ট বেসিস কাজ? যে আপনাকে কোনো একটা ডিজাইন করতে দিল, অথবা যাই হোক কম্পিউটারে কোনো একটা কাজ সে করতে দিল, সেই কাজটা যদি আপনি সেই কোম্পানির স্টাফ হতেন, আপনার কিন্তু কাজ না থাকলেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওইখানে বসে থাকা লাগতো। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যেটা হয়, আপনাকে যে কাজটা দিবে ওই কাজটা আপনার কমপ্লিটেড হয়ে গেলে আপনি ফ্রি, বুঝতে পারছেন? বাকি সময়টা আপনি ফ্রি। তারপর সেকেন্ডলি যে বিষয়টা, চাকরির ক্ষেত্রে আপনার মানে আপনি বলতে পারবেন না যে আমি সে এখন ব্যস্ত আছি, এখন আর কাজটা করবো না। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যেটা হয় যে আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, কোনো একজন ক্লায়েন্টের কাজ করতেছেন, তারপরে আপনি বিজি আছেন, তখন বললেন যে আমি এখন সময় পাচ্ছি না, আমি এখন কাজটা করতে পারবো না। তা এই কনসেপ্ট থেকে এটাকে বলা আছে ফ্রিল্যান্সিং, মানে আপনার ধরাবাঁধা কোনো নিয়ম নেই। আর আউটসোর্সিং কি? ওই যে একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে কাজ করা নিচ্ছে, এটাই হচ্ছে আউটসোর্সিং, বুঝতে পারছেন? তো ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা যেটা হয় যে ওই কনসেপ্ট থেকে আমরা এটাকে ফ্রিল্যান্সিং বলবো, যেহেতু আমরা অনেকটা মুক্ত থাকবো। এখন এর সাথে অনলাইনের ইনকামের সম্পর্ক কি? তো ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং মানেই যে বিদেশিদের টাকা ইনকাম করতে হবে এমন কোনো কথা না। কিন্তু এখন যেটা হয় যে আসলে মানে এটা প্রচলিত হতে হতে এমন একটা অবস্থা হয়ে গেছে, এখন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং মানে আমরা সবাই বুঝি যে বিদেশির ইনকাম, এবং সেই অর্থে কিন্তু এটা ইউজ করা হয়, বুঝতে পারছেন? সেই অর্থেই এইটা ইউজ করা হয়, ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং শব্দ দুইটা। তো ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং আমাদের প্রচলিত সমাজে আমরা এটাকে যেটা বলি, আমরা সেটা নিয়ে আলোচনা করব যে আমরা অনলাইন থেকে কি করে ইনকাম করতে পারবো। আর অনলাইন থেকে ইনকাম করতে গেলে যে শুধুমাত্র বিদেশি ক্লায়েন্টের কাজ করে ইনকাম করা যায় তা না, দেশি ক্লায়েন্টের কাজ করে ইনকাম করা যায়। তবে যেটা হয়, এখন পর্যন্ত আমরা বিদেশি ক্লায়েন্টের কাজই বেশি করি। এর কারণ কি? এর কারণ হচ্ছে লোকাল ক্লায়েন্টরা আমাদের একটা কাজ দিলে আমাদের যে পেমেন্ট করবে, আমরা বাইরের ক্লায়েন্টের কাজ করলে তার থেকে 3 গুণ থেকে 5 গুণ বা 10 গুণ পেমেন্টও পেতে পারি। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে লোকালি ধরেন খুলনা হোক, ঢাকা হোক বা রাজশাহী হোক, এটা তো বাংলাদেশ। তো বাংলাদেশ তুলনামূলকভাবে একটা গরিব কান্ট্রি। এইখানেকার যে ধনী আছে, কোটিপতি আছেন, সেও আসলে হিসাবে বাইরের তুলনায় গরিব। তো এই কারণে যেটা হয় যে বাংলাদেশি কোনো ক্লায়েন্টের কাজ করতে গেলে তারা তুলনামূলক কম পেমেন্ট করে। তারপরেও আমরা যে দেশি ক্লায়েন্টের কাজ করি না তা না, দেশি ক্লায়েন্টের কাজ করি, কিন্তু বাইরের ক্লায়েন্টের কাজ বেশি করা হয়। বাইরের ক্লায়েন্টের টাকা বেশি দেওয়ার কারণটা কি? এর কারণ তাদের আর্থসামাজিক অবস্থা, তারা আমাদের থেকে অনেক বেশি ধনী, এই একটা কারণ। সেকেন্ডলি যেটা হয় যে ধরেন আমেরিকা, আমরা যে কাজগুলো করি এই কাজগুলো মূলত আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপর আপনার জার্মানি, এরকম ধনী ধনী যে কান্ট্রিগুলো আছে, মানে ডেভেলপ যে কান্ট্রিগুলো আছে, ওইসব দেশের ক্লায়েন্টেরই কাজ করা হয় বেশি। এখন ওইসব দেশের ক্লায়েন্টের কাজ এত দূর আমাদেরকে কেন দেয়? আর কাজগুলো যেহেতু আইটি ভিত্তিক, সেহেতু মানে আপনার যেটা হয় যে আপনি যদি একটা লোগো ডিজাইন করেন বা বিজনেস কার্ড ডিজাইন করেন, অথবা রাস্তায় যে ব্যানার থাকে সে ব্যানার ডিজাইন করেন, এই ডিজাইন করার পরে এইটা তো আপনি মানে ক্লায়েন্টের কাজটা বুঝাই দিতে গেলে আপনার আমেরিকায় যেতে হবে এমন কোনো কথা নেই। আপনি ইমেলের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে কিন্তু পাঠিয়ে দিতে পারতেছেন, ইনস্ট্যান্ট সে পেয়ে যাবে। এখান থেকে পাঠাবেন, আমেরিকা বসে সে কিন্তু পেয়ে যাবেন। তাহলে কি হলো, আইটি সেক্টরে যে কাজগুলো বা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর যে কাজগুলো, সেইগুলো করতে গেলে যে আপনার আমেরিকায় বসেই করতে হবে এমন কোনো কথা নাই। বাংলাদেশে বসে করে আপনি আমেরিকায় পাঠিয়ে দিতে পারবেন, এবং তাও সেকেন্ডেরও খন্ডাংশের ভিতরে, মানে 1 সেকেন্ডও লাগবে না পাঠাতে। এখন আমেরিকা, ইংল্যান্ডে, তারপর আপনার অস্ট্রেলিয়ায় ওরা এত উন্নত, ওদের ওইখানে কি এই কাজগুলো করার লোক নেই? লোক আছে না, ওদের ওইখানে এই কাজগুলো করার লোক আছে না? তাহলে ওই কাজগুলো আমাদের কেন দেবে বলেন তো? কারো মাথায় আসে কিনা যে তারা তো আমাদের থেকে উন্নত বেশি, তারপরে ওই কাজগুলো কেন তারা আমাদের দিবে? আমেরিকায় দেখা যাচ্ছে আমরা বাংলাদেশে বসে যে কাজটা 10,000 টাকা করে দেব, আমেরিকার একজন লোকরেতে করাতে গেলে সে 1 লাখ থেকে 2 লাখ টাকা নিবে। ঠিক আছে, 1 লাখ থেকে 2 লাখ টাকা নিবে। আবার বাংলাদেশি যে কাজটা মানে আমেরিকান লোক বাংলাদেশে লোকরে দিয়ে 10,000 টাকা যে কাজটা করিয়ে নিচ্ছে, ওই কাজটাই যদি বাংলাদেশি একজন লোক বাংলাদেশি ক্লায়েন্টে করতে যায়, সে 2,000 টাকার বেশি দেবে না। তাহলে কি হলো,
যে সেম কাজ 2000 টাকার কাজ আমরা যখন হচ্ছে করতে যাচ্ছি আমাদের দিচ্ছে হচ্ছে 10,000 টাকা। আবার মানে হচ্ছে ওই লোকেরই ওই কাজটা আমেরিকান কোম্পানিতে করাতে গেলে লাগবে হচ্ছে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা। তাহলে কি হলো? তাহলে আমরা 2000 টাকার কাজ 10,000 টাকা করতেছি, আমরাও খুশি, আবার ওরা ওদের হচ্ছে 1 লক্ষ টাকার কাজ 10,000 টাকাতে করা নিচ্ছে, ওরাও খুশি, তাই না? দুই পক্ষই বেনিফিশিয়াল। তো এই কারণে ওনারা যেটা করে যে বিভিন্ন ওয়েবসাইট আছে যেমন আপওয়ার্ক, তারপরে ফ্রিল্যান্সার, ফাইবার, পিপল পার আওয়ার, এরকম আরো অনেক সাইট আছে। তো আমি এখানে এই কয়টা নিয়ে আলোচনা করব। তো আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, পিপল পার আওয়ার এরকম বেশ কিছু মার্কেট প্লেস আছে, ওয়েবসাইট আছে, যেখানে বিদেশি ক্লায়েন্টরা কি করে, কোন কোন সাইটে যারা হচ্ছে ফ্রিল্যান্সার তারাই হচ্ছে তাদের কি পারে সেটা আপলোড করে রাখে। আচ্ছা, ওই বিষয়ে আমি আলোচনা করবো। আগে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার সম্বন্ধে বলে নিই। তো আপওয়ার্ক, ফ্রিল্যান্সার যে সাইটগুলো, এখানে যেটা হয় যে ক্লায়েন্টদের কি কাজ দরকার, কি কাজ তাদের হচ্ছে করায় নিতে হবে, তাদের এখন হচ্ছে কি কাজ মানে তাদের ইমার্জেন্সি হয়ে পড়ছে, এরকম যে কাজটা, এইটা তারা জব আকারে পোস্ট করে। পোস্ট করার পরে আমরা যারা ওই কাজটা পারবো তারা এখানে অ্যাপ্লিকেশন করবো। অ্যাপ্লিকেশন করার পরে ক্লায়েন্টের যার অ্যাপ্লিকেশন পছন্দ হবে প্লাস যার প্রোফাইল পছন্দ হবে তাকে সে হায়ার করবে। যেমন ফেসবুকের একটা প্রোফাইল থাকে না, আমরা কি করি, আমরা দেখা যাচ্ছে যারা প্রফেশনাল আইটি সেক্টরে কাজ করি তারা কারোর সাথে ডিলিংস করতে গেলেও তার ফেসবুক প্রোফাইলটা অনেক সময় দেখে নিই। আর তা বাদে নর্মালি বাইরের যারা আছেন তারা ফেসবুক প্রোফাইল অনেক সময় চেক করেন। দেখা যাচ্ছে বিবাহগঠিত ব্যাপারের সময় কি করে লোকজন, যে এর সাথে একজনের সাথে আরেকজনের মানে হচ্ছে বৈবাহিক সম্পর্ক স্থাপন হতে যাচ্ছে বা একটা সম্বন্ধের কথা চলতেছে, তখন তার ফেসবুক প্রোফাইলটা চেক করে দেখে। আবার পুলিশ কি করে, কোনো ক্রিমিনাল ধরতে গেলে তার ফেসবুক প্রোফাইলটা চেক করে দেখে। তার মানে কি, একটা প্রোফাইল দেখলে তার সম্বন্ধে অনেক কিছু জানা যায়। তাই আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবারও একটা প্রোফাইল থাকে। সেই প্রোফাইলের ভিতরে আপনি আগে পরে কি কাজ করছেন, মানে আইটি সেক্টরে কি কাজ করছেন, তারপরে আপনি কি কি পারেন, এইগুলো সব ফেসবুকে আমরা যেরকম দিয়ে রাখি ওইভাবে হচ্ছে দিয়ে রাখতে হয়। দিয়ে রাখার পরে আপনার কাছে ক্লায়েন্ট একটা জব পোস্ট করলেন, জব পোস্টে আপনি অ্যাপ্লিকেশন করলেন। অ্যাপ্লিকেশন করার পরে ক্লায়েন্টের যদি পছন্দ হয় প্লাস আপনার প্রোফাইলও পছন্দ হয় দেখে, তখন আপনাকে কাজটা দিবেন। তা আমি এরকম 1-2টা সাইটে ঢুকলে আপনারা বুঝতে পারবেন। এই একটা সাইট, এটার নাম হচ্ছে ফাইবার, আর এই যে আর একটা সাইট এটা হচ্ছে ফ্রিল্যান্সার। তো এই সাইটগুলোকে যেটা বলা হয়, এই সাইটগুলোকে বলা হচ্ছে মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। তাহলে এই সাইটগুলোকে কি বলা হয়? ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। তা মার্কেট প্লেস মানে কি? মার্কেট মানে তো বাজার, আর প্লেস মানে হচ্ছে জায়গা। তাহলে মার্কেট প্লেস মানে হচ্ছে বাজারের জায়গা। তো আমরা বাজারের জায়গা কোথায় কোথায়, আমাদের খুলনা বাজারের জায়গা আছে, নিউ মার্কেটে একটা বাজার আছে, বড় বাজার আছে, কাঁচা বাজার, ঠিক আছে। এরকম খুলনায় কিন্তু শপিং কমপ্লেক্স আছে, এরকম বিভিন্ন বাজার আছে। তো ওই এরকম মানে হচ্ছে লোকালি যেরকম বিভিন্ন বাজার আছে, এই বাজারে কি কি বিক্রি করা হয়, জামা কাপড়, জুতো, তারপর হচ্ছে আপনার চাল ডাল, তরকারি, মাছ মাংস, এইগুলো হচ্ছে বিক্রি করা হয়। সেরকম অনলাইন মার্কেট প্লেস গুলোর ভিতরে যেটা বিক্রি করা হয় সেটা হচ্ছে সার্ভিস বিক্রি করা হয়, সেবা বিক্রি করা হয়। আপনি ধরেন গ্রাফিক ডিজাইনের কাজ পারেন, অথবা ওয়েবসাইট ডিজাইনের কাজ পারেন, অথবা ডিজিটাল মার্কেটিং এর কাজ পারেন, এই সার্ভিসগুলো ওইখানে সেল করা হয়। যেমন ডাক্তার কি করে, সার্ভিস প্রদান করে না? শিক্ষক কি করে, লেকচার দেয়, তার বিনিময়ে তারা পেমেন্ট নেন। তো যে মানে হচ্ছে 2 ধরনের প্রোডাক্ট হয়, একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট আর একটা হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট বা হচ্ছে সার্ভিস। যে প্রোডাক্টগুলো ধরেন অনলাইনেও কিন্তু আপনার জামা জুতো সানগ্লাস এগুলো কিন্তু বিক্রি হয়। তো যেগুলো জামা জুতো সানগ্লাস যারা বিক্রি করে তার জন্য মার্কেট প্লেস আছে। যেমন ধরেন
daraz.com.bd। daraz.com-এ কি হয়? daraz.com-এ কিন্তু এই যে ঘড়ি, জামা, জুতো, সানগ্লাস সবকিছুই পাওয়া যায়। এটাও একটা মার্কেট প্লেস, এটাও একটা বাজারের জায়গা। কিন্তু এইখানে কি ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি হয়। ফিজিক্যাল প্রোডাক্ট বলতে কি বোঝায়? যেটা আমরা মানে হচ্ছে দেখতে পারি, ধরতে পারি, স্পর্শ করতে পারি, সেই জিনিসটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। আর ভার্চুয়াল প্রোডাক্ট বা সার্ভিস কোনটা? যে জিনিসটা আমরা অনুভব করতে পারি কিন্তু আমরা ধরতে পারি না। ডক্টরের সেবা, টিচারের যে হচ্ছে সেবা, তারপর হচ্ছে একজন লয়ার বা উকিলের সেবা, এইগুলো কি হচ্ছে ধরা যায়? এগুলো তো হাত দিয়ে স্পর্শ করা যায় না, কিন্তু অনুভব করা যায়। তো ওই যে তারপরে আপনি হচ্ছে আইটি সেক্টরের ক্ষেত্রে হলে আপনি গ্রাফিক ডিজাইনের সার্ভিস অথবা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস অথবা ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস, এইগুলো হচ্ছে সেবা। তো দারাজে কি হয়? দারাজে হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি হয়। আর ফ্রিল্যান্সার ফাইবারে এখানে কি হয়? এখানে হচ্ছে সেবা বিক্রি হয়। বুঝতে পারছেন? এখন এই সেবা বিক্রি করতে গেলে সেবার আবার বিভিন্ন ক্যাটাগরি আছে। এই যে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন আছে, তার ভিতরে লোগো ডিজাইন, ব্র্যান্ড অ্যান্ড স্টাইল, তারপরে ওয়েবসাইট ডিজাইন, ইলাস্ট্রেশন, অনেক কিছু আছে। তারপর আছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর ভিতর কি আছে? আচ্ছা, এটা আর একটু দেখাই। মানে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক অ্যান্ড অডিও, প্রোগ্রামিং অ্যান্ড টেকনোলজি, বিজনেস, লাইফস্টাইল, অনেক কিছু আছে। এই সব জিনিসগুলোর উপরে কাজ করা যায়। এখন গ্রাফিক ডিজাইন, ঠিক আছে? গ্রাফিক ডিজাইন কাকে বলে আমি বলতেছি। এখন ব্যাপার হচ্ছে, আচ্ছা আমি গ্রাফিক ডিজাইনে একটু যাই, লোগো ডিজাইনে গেলাম। লোগো ডিজাইনে যাওয়ার পরে আমরা এই গিগটায় গেলাম। এটা বলেছে গিগ, মানে আপনি কি কাজ পারেন সেটা আপনি এখানে লিখে রাখছেন এই সাইটের ভিতরে, যে আমি লোগো ডিজাইন করতে পারি, আমি ব্যানার ডিজাইন করতে পারি, আমি ওয়েবসাইট ডিজাইন করতে পারি, আমি হচ্ছে ফেসবুক মার্কেটিং এর কাজ পারি বা টুইটার মার্কেটিং এর কাজ পারি। মানে ফেসবুক মার্কেটিং কি, যে আমরা মার্কেটিং করতে গেলে কি করতে পারি? লোকজনের হাতে লিফলেট দিতে পারি, রাস্তায় ব্যানার টানাতে পারি, তারপর কি করতে পারি? মাইকিং করতে পারি, একটা সেমিনারের আয়োজন করতে পারি, একটা কনফারেন্স করতে পারি, তারপরে ওই আপনার হচ্ছে কনসার্টের আয়োজন করতে পারি। অনেকে কনসার্ট আয়োজন করে না, বড় বড় কোম্পানি, যে স্পন্সর্ড হচ্ছে এই কোম্পানি, পেপসি কোম্পানি হচ্ছে স্পন্সর্ড, এবং একটা কনসার্টের আয়োজন করলো, সেই কনসার্টে গান চললো, মাঝে মাঝে হচ্ছে সেই কোম্পানির সম্বন্ধে বললো। এইগুলো কি? এগুলো হচ্ছে লোকাল মার্কেটিং। তা আমরা যখন অনলাইনে মার্কেটিং এর কাজ করব, সেটাকে বলা হচ্ছে অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং। তো অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং, এখানে দেখেন সার্ভিস আছে। তো আপনারা যখন অফলাইনে মার্কেটিং করতে যাবেন, দেখা যাচ্ছে আপনারা একটা ব্যানারটা নিয়ে রাস্তায় এসে টানিয়ে রাখলেন, তাই না? তার মাধ্যমে কিন্তু মার্কেটিং হবে। এখন ওই ব্যানারটা যে ডিজাইন করা হয়েছে, ওর একটা সফট কপি আছে না? সফট কপি মানে কি? মানে কম্পিউটারে যে কপিটা থাকে, মানে আপনারা যে সব পাসপোর্ট সাইজের ছবি দোকান থেকে ওয়াশ করার, তখন আপনাদের একটা কাগজের একটা কপি দেয়, ওইটা তো হার্ড কপি। আচ্ছা, এক সেকেন্ড, আমার একজন ক্লায়েন্ট আমার মেসেজ করছেন, আমি এক সেকেন্ডের ভিতরে রিপ্লাইটা দিয়ে আমার কাছে শুরু করতেছে। আচ্ছা, তাহলে যেটা বললাম যে আমরা যখন হচ্ছে রাস্তা মানে পাসপোর্ট সাইজের ছবি, ওইটার কম্পিউটার একটা কপি থাকে না, পরবর্তীতে আপনাদের আবার দরকার পড়লে ওদের কাছে গিয়ে বললে ওরা কম্পিউটার ওটা বের করে ওটা ওয়াশ করে দেয় না, ওইটা হচ্ছে সফট কপি। সেরকম আমরা যে হচ্ছে প্রসপেক্টাস ডিজাইন করি বা ব্যানার ডিজাইন করি, এর কিন্তু একটা সফট কপি আছে, এটা কম্পিউটারের ভিতর থাকে। তো ওই যে সফট কপিটা, ওইটা নিয়ে যদি আমরা কি করি, আমরা ফেসবুকে ছেড়ে দিই, ফেসবুকে পোস্ট করে দিই, তাহলে যেটা হবে, ওইখানে লোকজন দেখতে পারবে না ফেসবুকে যারা আছেন। তাহলে কি হলো, আমরা যেটা ব্যানারটা ওইটা দিয়ে ব্যানার ডিজাইন করে, সে কাপড়ের হোক বা ব্যানার হোক, রাস্তায় টানিয়ে রাখলাম, ওইটা হচ্ছে অফলাইন মার্কেটিং হলো। আর যখন ওই জিনিসটা আমরা অনলাইনে ফেসবুকের ভিতর ছেড়ে দিলাম, অথবা টুইটারের ভিতর ছেড়ে দিলাম, ইনস্টাগ্রামের ভিতর ছেড়ে দিলাম, তখন ওইটা হয়ে গেল ডিজিটাল মার্কেটিং অথবা অনলাইন মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং যে শুধুমাত্র ফেসবুক মার্কেটিং তা না, এরকম আরো অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপর আছে বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে, ব্লগ সাইট আছে, ফোরাম সাইট আছে। তাই এইগুলো অনেকগুলো ম্যাক্সিমাম সম্বন্ধে আপনারা হচ্ছে অপরিচিত। জিনিসগুলো কঠিন না, কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, যে আপনারা প্র্যাকটিস করেন নাই। বাংলাদেশে আমরা যেটা ইউজুয়ালি করি, সাধারণ মানুষজন যেটা করেন আর কি, যে শুধুমাত্র ফেসবুক, গুগল, ইউটিউব, এই তিনটাই ইউজুয়ালি হচ্ছে ইউজ করেন।
যে ফেসবুক, গুগল আর হচ্ছে ইউটিউব, এর বাদে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে, সেগুলো অনেকে লাগেও না, ইউজ করাও হয় না। তবে যত দিন যাবে তত এই সেক্টর মানে আইটি সেক্টরের তত হচ্ছে পৃথিবী ডিজিটালাইজড হয়ে যাবে, শুধু বাংলাদেশ না সারা পৃথিবী ডিজিটালাইজড হয়ে যাবে, এগুলো লাগবে। যেমন করোনার টিকা যখন আপনারা নিতে গিয়েছেন তখন কিন্তু আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন করা লেগেছে, ওইটা কিন্তু খুবই সিম্পল একটা বিষয়। তা আপনাদের যদি এই বিষয়ে ধারণা থাকতো তাহলে দোকানে গিয়ে কারো কাছ থেকে করানো লাগতো না, নিজেরাই ওটা ঘরে বসে করতে পারতেন। বুঝতে পারছেন? তা এরকম ভবিষ্যতে যেটা হবে যে যত ধরনের ইউনিভার্সিটির ভর্তি, চাকরির আবেদন, যত ধরনের টিকা নেওয়া, যত ধরনের হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, লয়ারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, সবই অনলাইন ভিত্তিক হয়ে যাবে। বুঝতে পারছেন? সব আস্তে আস্তে অনলাইন ভিত্তিক হয়ে যাবে। আর যত দুনিয়া ডিজিটালাইজড হবে তত আইটি সেক্টর বা ফ্রিল্যান্সিং সেক্টরের ডিমান্ড হচ্ছে বাড়তে থাকবে। এখন ধরেন মানে হচ্ছে যেটা হচ্ছে ব্যাপার যে ইন্ডিয়ায় মানে ইউরোপ আমেরিকার কথা তো বাদই দিলাম, ইন্ডিয়া তো আমাদের থেকে আহামরি কোনো ধনী রাষ্ট্র না, তারপরেও ওরা যেটা হয় যে ওরা আমাদের থেকে বিভিন্ন দিক থেকে উন্নত, আমরা ওদের থেকে বিভিন্ন দিক থেকে পিছায় আছি। সেক্ষেত্রে ইন্ডিয়ার কথাই যদি বলি, ইন্ডিয়ায় আপনি কলকাতায় গিয়ে যদি মানুষজনের কাছে জিজ্ঞাসা করেন, দোকানদারদের কাছে যে ভাই আপনাদের মোবাইলের দোকানদার, তাদের কাছে জিজ্ঞাসা করলেন ভাই ব্যবসা কেরকম চলে, তারা বলবে যে না রে ভাই ব্যবসা ভালো চলতেছে না, একেবারে হচ্ছে কি দেখছে কি করবো আমরা বুঝতে পারতেছি না। কেন ভাই? বিক্রি কিনে বেচা হয় না, এই জায়গায় লোকজন মোবাইল কেনে না। মোবাইল তো ভাই একজন 3-4টা করে ইউজ করে, কিন্তু কিনে তো সব অনলাইন দিয়ে। বুঝতে পারছেন? সব কেনে হচ্ছে অনলাইন দিয়ে। তা আপনাদের দোকানে সামনাসামনি না দেখে অনলাইন থেকে কেনে কেন? কয় ওই স্যামসাং কোম্পানি। স্যামসাং কোম্পানি কি করে? স্যামসাং কোম্পানি আমরা একটা মোবাইলে হচ্ছে কিনতে গেলে ওদের কাছ থেকে আমাদের দেয় 18,000 টাকায়, আর যে সময় কোনো অনলাইন কোম্পানি কিনতে চায়, বড় বড় অনলাইন কোম্পানিগুলো যারা অনলাইনে সেল করবে, তাদের সেম মোবাইলে ওদের দিয়েছে 17,000 টাকায়। আমরা 18,000 টাকায় প্রোডাক্ট কিনে 17,000 টাকায় কি করে বিক্রি করবো? আমরা তো 18,500 টাকায় বিক্রি করতে চাই। আর যাদের 17,000 টাকায় দেয় অনলাইনের, তারা কি করে? তারা 17,000 টাকায় কিনে 17,500 টাকায় হচ্ছে বিক্রি করে। তাহলে আমাদের কাছ থেকে কেউ কিনবে? ম্যাক্সিমাম লোকে আমাদের কাছ থেকে এই কারণে কেনে না। তো এইটা কেন দেয়? যে অনলাইন মানে হচ্ছে স্যামসাং কোম্পানি বা শাওমি কোম্পানি, এরা বড় বড় অনলাইন শপগুলোরে কেন অত ডিসকাউন্ট দেয়? এর কারণ হচ্ছে একটা দোকানে ডেইলি কতগুলো মোবাইল সেল হতে পারে? ম্যাক্সিমাম 4-5টা ধরলাম যে অনেক বড় দোকান, পুরো একটা মানে ডিপার্টমেন্টাল স্টোরের মতন, অথবা 3 তলা ধরে খালি মোবাইলের দোকান, তাদের কত হবে? বড় জোর 200টা হলো, মানে 200টা একটা অবাস্তব। ঠিক আছে, বাংলাদেশের যে কোনো ইস্যু ধরে 200টা অবাস্তব, তার ধরলাম যে ম্যাক্সিমাম 200, তার বেশি তারা বিক্রি করতে পারছে না। কিন্তু দারাজের মাধ্যমে বা অ্যামাজনের মাধ্যমে বা আজকের ডিলের মাধ্যমে ডেইলি কত হচ্ছে মোবাইল বিক্রি হয়? না হলেও 1 লক্ষ থেকে 10 লক্ষ মোবাইল হচ্ছে বিক্রি হয় ডেইলি। ইন্ডিয়া আরো বেশি, ইন্ডিয়ার জনসংখ্যা আমাদের থেকে বেশি, ওদের বিক্রিও হচ্ছে বেশি হয়। তো অনলাইন সবগুলোর এই কারণে তো স্যামসাং কোম্পানি হচ্ছে কম রেট তো দিবেই, যে এরা একদিনে প্রোডাক্ট বিক্রি করে দিচ্ছে আমাদের 1 লাখ, আর একটা দোকানে আমাদের বিক্রি করে দিচ্ছে হচ্ছে 5টা, তাহলে এদের ডিসকাউন্ট দেবে না? ডিসকাউন্ট দিবে। তা এই কারণে যেটা হচ্ছে, যত বেশি দুনিয়া ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, তো এর সাথে যারা খাপ খাওয়া নিতে পারছে না, তারাও আস্তে আস্তে পিছায় যাবে। যেমন এখনই যদি আপনারা কোনো কোম্পানিতে জব করতে যান, তখন যেটা কি হবে? তখন যেটা হবে যে বলবে কি যে আপনি কি কম্পিউটারের কাজ পারেন? 5 বছর আগে এইটা বলতো যে আপনি কি কম্পিউটারের কাজ পারেন, আর এখন গেলে বলবে যে আপনি কম্পিউটারের কাজ পারেন আর ইন্টারনেটের কাজ কি পারেন? ঠিক আছে, এই দুইটা কিন্তু বলবে যে আপনি ইন্টারনেটে ইমেল করা। যেমন আজকে আমার এক বন্ধু ফোন দিল, ওর ওয়াইফ রিসেন্টলি একটা জব পেয়েছে। তা ও বললো যে তোর ভাবি তো হচ্ছে একটা জব পেয়েছে, কিন্তু ওইখানে তো MS ওয়ার্ড, এক্সেল, তারপর হচ্ছে ইমেল কি করে করবে, ইন্টারনেটের টুকটাক যে কাজগুলো, এইগুলো জানা লাগবে। এইগুলোর জন্য কালকে হচ্ছে তোর অফিসে আসবো, এসে তোর এখানে ভর্তি করে দেবো, অ্যাডমিট হয়ে হচ্ছে এগুলো হচ্ছে শিখাই দিতে হবে। তাহলে কি হলো, উনি কিন্তু অনলাইন সেক্টরে না অফলাইন সেক্টরে একটা জব পেয়েছেন, কিন্তু সেটা জয়েন করার আগে ওনাকে পূর্বশর্ত দিয়েছে কম্পিউটারের কাজগুলো জানা লাগবে, সাথে ইন্টারনেটও জানা লাগবে। তা বর্তমান দুনিয়া এবং হচ্ছে আগামী 10 বছর পরে যেটা হবে, যে যারা ইন্টারনেটটাকে আপন করে নিতে না পারবেন, এই সেক্টরে নলেজ হচ্ছে গেইন করতে না পারবেন, তাদের জব পেতে অনেক সমস্যা হবে, সে আপনি যে সেক্টরেই জব করেন। বুঝতে পারছেন?
আর সেকেন্ডলি যেটা হবে সেটা হচ্ছে শুধুমাত্র আমরা যে বিদেশিদের কাজের মাধ্যমে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে তা না, লোকালিও আপনারা যদি এখন একজন গ্রাফিক ডিজাইনার হন অথবা ডিজিটাল মার্কেটিং এর কাজ শেখেন অথবা আপনি যদি ওয়েবসাইট ডিজাইনের কাজ শেখেন, তাহলে যেটা হবে যে যত দিন যাচ্ছে প্রত্যেকটা কোম্পানিতে একজন ওয়েব ডেভেলপার, একজন গ্রাফিক ডিজাইনার, একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এইগুলো মানে ফিক্সড এমপ্লয়ি হিসেবে, মানে ফুল টাইম এমপ্লয়ি হিসেবে হায়ার করতেছে। আগে যেরকম সব কোম্পানির একজন অ্যাকাউন্ট্যান্ট থাকতো, তাই না, সব কোম্পানির একজন অ্যাকাউন্ট্যান্ট থাকতো, অন্য কিছু না থাকুক অ্যাকাউন্ট্যান্ট একজন আছে। তো সেরকম ভবিষ্যতে যেটা হবে সব কোম্পানির একজন ওয়েবসাইট ডেভেলপার, এখনই অনেক কোম্পানিতে আছে, এটা ম্যান্ডেটরি হয়ে যাবে। বড় বড় ব্যাংকগুলো সবগুলো কিন্তু আইটি সেকশন আছে। তারপরে ডিজিটাল মার্কেটিং এর জন্য এখন অনেক জব পোস্ট হয়, ফেসবুকে অনেক জব পোস্ট হয়, গ্রাফিক ডিজাইনের জন্য জব পোস্ট হয়। তো এই কাজগুলো যদি আপনারা শিখতে পারেন, যেহেতু যুগের সাথে তাল মেলায় চলতে হবে, তাহলে আপনারা যেরকম অনলাইনেও কাজ করতে পারবেন, আবার হচ্ছে অফলাইনেও কাজ করতে পারবেন। তো অনলাইনে করলে যেটা হবে আপনি পেমেন্টটা হয়তো একটু বেশি পাবেন, অফলাইনে করলে হয়তো পেমেন্টটা একটু কম পাবেন, তারপরও সেটা কিন্তু স্মার্টই হবে, বুঝতে পারছেন? কারণ আইটি সেক্টরে যে কাজগুলো হয় সেটা মোটামুটি স্মার্টই হয়। এখন এইখানে দেখেন, আমি একটা গ্রাফিক ডিজাইনের একটা গিগে ঢুকেছিলাম। এই লোক কি করছে যে উনি লোগো ডিজাইন করে দেবে। লোগো মানে কি আপনারা বোঝেন? লোগো কাকে বলে? লোগো কাকে বলে? লোগো, লোগো এলো জিও। লোগো বলতে বোঝায় যে একটা কোম্পানির যে একটা ইসের মতন থাকে এরকম গোল, যেমন গ্রামীণ ফোন কোম্পানির হচ্ছে ওই পাতার মতন একটা, ঠিক আছে। তারপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটা আছে লোগো আছে, এরকম বিভিন্ন প্রতিষ্ঠানের কিন্তু একটা লোগো থাকে, বুঝতে পারছেন? এই লোগোটা ডিজাইন করে দেয়। খুলনা ভার্সিটির একটা লোগো আছে, এরকম একটা লোগো, তাই না? ওর ভিতরে কিছু ডিজাইন থাকে। তা এই যে লোগো ডিজাইন করে দেয়, একটা কোম্পানির লোগো ডিজাইন করে দেয়, এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কাজ। তো এই লোক কি করবে? লোগো ডিজাইনের কাজ করে দিবে, এবং তার জন্য সে কি করবে? বেসিক, তার আবার 3টা প্যাকেজ আছে। এক প্যাকেজে সে নেবে $45, স্ট্যান্ডার্ড প্যাকেজে নেবে $105, প্রিমিয়াম প্যাকেজে নেবে $210। এর ভিতরে কাজের ডিফারেন্স আছে, যে বেসিক প্যাকেজে সে হয়তো একটু কম কাজ করে দিবে, স্ট্যান্ডার্ড প্যাকেজে একটু বেশি কাজ করে দিবে, আর প্রিমিয়াম প্যাকেজে আরো বেশি এবং ভালো করে কাজটা করে দিবে। তা এই লোগো ডিজাইনের আপনারা যদি ইসে যান, ডাক বাংলার মোড়ে বা পিকচার প্যালেসের মোড়ে যান, পিকচার প্যালেসের মোড়ে গেলে ওইখানে কিন্তু যারা বিজনেস কার্ড ডিজাইন করে, লোগো ডিজাইন করে, এরকম অনেক কম্পিউটার দোকান আছে না? তারপর হচ্ছে আপনার ওই কেসিসি মার্কেটে আছে, ওদের কাছে গিয়ে একটা লোগো ডিজাইন করে দিতে বললে কয় টাকা চাইতে পারে? আনুমানিক 200-300, তাই না? তার বেশি হয়তো চাইবে না, দেবেও না। কিন্তু এইখানে এ কি করতেছে? বেসিক আছে $45, মানে $3500 টাকা, আর প্রিমিয়ামে কত? $210, মানে $16,000 টাকা। তাহলে কোন জায়গায় আছে 200-300 টাকা আর কোন জায়গায় আছে 16,000 টাকা, বুঝতে পারছেন? এবং সে কাজও পাচ্ছে। এই পর্যন্ত কয়টা কাজ কমপ্লিট করছে? 10,515টা কাজ কমপ্লিট করছে। আর কেসিসি মার্কেটে যারা আছে তারা হয়তো লাইফ টাইমে 10,515টা কাজ হচ্ছে পায় না, বুঝতে পারছেন? তো 10,515টা কাজ সে যদি হচ্ছে কমপ্লিট করে, আর 164টা তার হচ্ছে ইনকিউতে আছে, মানে হাতে আছে, ঠিক আছে? এখন তার হাতে আছে 164টা অর্ডার। তা এইসব সাইটে একবার নাম করে গেলে তখন আর মানে এত কাজ একা করেও পারা যায় না, তখন টিম নিয়ে কাজ করতে হয়, বুঝতে পারছেন? যেমন আমি এই সেক্টরে আসি এই প্রায় 14 বছর ধরে। তো আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি একা কিন্তু কাজ করে পারি না। আমাদের অফিসে যারা স্টাফরা আছেন, যারা বসেন, তাদেরকে কাজ দিই। আমাদের এক্স স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে কাজ করে, ঠিক আছে? তারপরে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা এই আইটি সেক্টরের সাথে তারা কাজ করে। তো মূলত আমাদের যে কোম্পানিতে যে কাজগুলো আসে বা আমার কাছে কাজগুলো আসে, আমাদের অফিসে স্টাফরা যারা বসেন এবং আমাদের যারা পুরানো স্টুডেন্ট আছে, পুরানো স্টুডেন্টের ভিতরে যারা দক্ষ হয়েছে, ঠিক আছে? মানে একটা কলেজে যদি 100 জন স্টুডেন্ট থাকে একটা ক্লাসে, 100 জন কিন্তু পাসও করতে পারে না। সে পড়াশোনা করে নাই, পরীক্ষা দেয় নাই, পাস করতে পারে না। কিন্তু যারা পাস করছে, সাকসেসফুলি পাস করছে, এরকম। তো আমাদের এখানে যারা হচ্ছে ভর্তি হয়, তারা যে সবাই যে ফ্রিল্যান্সার হয়ে যেতে পারে তা না। আমরা দেখা যাচ্ছে, আমি ধরেন আজকের কথাই বলি, আমি আপনাদের হচ্ছে ক্লাস ঠিকঠাক আমি হচ্ছে নিচ্ছি, আপনাদের অনেক কিছু আপনি জানাচ্ছি। তো এইগুলো যদি আপনারা মন দিয়ে না শোনেন, তাহলে তো আপনার এই 1.5 ঘন্টায় লস হয়ে গেল, তাই না? তো এরকম
3 মাস, কোনো কোর্স আছে 3 মাস, কোনো কোর্স আছে 6 মাসের। তা এত এই 3 মাস 6 মাস ধরে কেউ যদি হচ্ছে কয়টা ক্লাস ভালো করে করলো আর কয়টা ক্লাস হচ্ছে ঠিকঠাক মতো মনোযোগ দিল না আর কয়টা ক্লাসে আসলোই না, তাহলে কি হবে? সে শিখতে পারবে না। তা যারা ভালো করে শেখে তাদেরকে আমরা হচ্ছে আমাদের যে এক্সট্রা কাজগুলো থাকে সেগুলো দিই, কারণ আমরা আমাদের কাছে যে কাজ আসে আমরা নিজেরা সবগুলো হচ্ছে করে পারি না। ফাইবারে আছে, তারপর আছে ফ্রিল্যান্সারে আছে, আপওয়ার্কে আছে, ঠিক আছে, তারপরে আপনার অন্য মার্কেট প্লেস গুলো আছে, বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি। এখন না, অ্যারিকোয়াইটি নামে নাই, অ্যারিকোয়াইটি কোম্পানির নামে আছে আপওয়ার্কে, আপওয়ার্কে আছে। আচ্ছা, তো এইখানে ধরেন হচ্ছে 10,515, মানে 10,515 সে সেল করছে। এভারেজে $100 যদি সেল করে থাকে তাহলে এর হচ্ছে প্রায় 10 লক্ষ বার, $10 লক্ষ মতন সে একটা মানে লোগো ডিজাইন করে $10 লক্ষ ইনকাম করছে। $10 লক্ষ মানে কত টাকা আপনাদের আইডিয়া আছে? $10 লক্ষ মানে প্রায় হচ্ছে 8 কোটি টাকার মতন, বুঝতে পারছেন? শুধুমাত্র কি করছে? এই লোগো ডিজাইন করে হচ্ছে ইনকাম করছে। এর হয়তো আরো গিগ আছে। আর কোন দেশ? এই যে আমেরিকান তা কিন্তু না, পাকিস্তানি, মানে আমাদের কাছের ভাই, মানে প্রতিবেশী ভাই আর কি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই জায়গায় যারা মানুষ এরা তো আসলে একই মানুষ, বুঝতে পারছেন? তা এই কারণে আর অনেক আগে তো একসাথেই ছিল, ব্রিটিশ আমলে বা তার আগে কিন্তু এই কান্ট্রিগুলো একসাথেই ছিল। তো এই কারণে পাকিস্তানিরা যে কাজ পারবে সে কাজ তো আমরাও পারবো, এটা তো স্বাভাবিক। এখন এই মার্কেট প্লেস গুলোতে যারা কাজ করে, আচ্ছা যেটা দেখাচ্ছিলাম আর কি, আমি আর একটু দেখাই। ওনার আরো সার্ভিস আছে, কিন্তু ওনার যে একটাই সার্ভিস তা না, এখানে আর একটা 1K প্লাস বিক্রি করছে, এটা 1K প্লাস এরকম 20টা গিগ হচ্ছে একটা ফাইবার প্রোফাইল থেকে 20টার মতন গিগ ক্রিয়েট করা যায়, মানে 20টা আলাদা আলাদা সার্ভিস দেওয়া যায়। লোগোর জন্য একটা, ব্যানারের জন্য একটা, ডিজিটাল মার্কেটিং এর জন্য বিভিন্ন কিছু দেওয়া যায়। হ্যাঁ, আলাদা আলাদা সবকিছু দেওয়া যায়। তো আমি যেটা হচ্ছে বললাম, তাহলে কি হলো যে অনলাইন সেক্টর থেকে আপনি যদি কাজ শেখেন, সেটা কি মানে অনলাইন সেক্টর থেকে ইনকাম করতে গেলে যেটা লাগবে যে আপনার কম্পিউটারে কোনো একটা বিষয় দক্ষ হওয়া লাগবে। সেটা হতে পারে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, হতে পারে গ্রাফিক ডিজাইন, হতে পারে ডিজিটাল মার্কেটিং। এখানে দেখেন অনেক ক্যাটাগরি আছে, এইখানে অনেক ক্যাটাগরি আছে। গ্রাফিক ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং আছে, রাইটিং এন্ড ট্রান্সলেশন আছে, ভিডিও অ্যানিমেশন আছে, প্রোগ্রামিং এন্ড টেকনোলজি আছে, এরকম অনেক কিছুই কিন্তু আছে, বুঝতে পারছেন? তা এর যে কোনো একটা বিষয়ে আপনাদের দক্ষ হওয়া লাগবে। এখন গ্রাফিক ডিজাইন, তো বিভিন্ন ধরনের কাজ হচ্ছে অনলাইনে করা যায়, যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, আরো অনেক কিছু। তবে এই 3টা জিনিস মানে কাজ একটু বেশি হয় এবং বেশি লোকজন এই কাজগুলোই হচ্ছে করে, বুঝতে পারছেন? গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং আর ওয়েবসাইট ডিজাইন। তো আর এই যে কোটি কোটি টাকা ইনকাম করতেছে, এখন এই কোটি কোটি টাকা, ওই যে যেটা বললাম যে ফ্রিল্যান্সিং, কিন্তু আমি সবসময় বলি যে ফ্রিল্যান্সিং কোনো ম্যাজিক না, আবার হচ্ছে ম্যাজিক না। কিরকম? যে অনেকে মনে করে যে আমি একটা প্রতিষ্ঠানে ভর্তি হব, ভর্তি হওয়ার পরে কদিন ক্লাস করব, ক্লাস করলে হচ্ছে স্যার আমাদের ক্লিক করা শিখাই দেবে, ক্লিক করলেই আমরা শুধু মাউস নিয়ে নাড়াচাড়া করবো এবং আমাদের মাসে লাখ লাখ টাকা ইনকাম হবে। তা এইটা আসলে ওরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার কোনো একটা বিষয়ে দক্ষ হওয়া লাগবে, কোনো একটা বিষয়ে আপনার অবশ্যই দক্ষ হতে হবে, ঠিক আছে? সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং অথবা ওয়েবসাইট ডিজাইন। তারপরে কি হবে? তারপরে আপনি লোকালি ওই কাজটা করলে যে পেমেন্ট পেতেন, সেটা আপনি যদি মার্কেট প্লেসে করেন তার থেকে 10 গুণ বা 20 গুণ হচ্ছে পেমেন্ট পাবেন। তাহলে কি হলো যে আপনি মানে কিছু পারেন না, লাখ লাখ টাকা ইনকাম করে দেবেন, ওরকম ম্যাজিক না। কিন্তু যখন আবার কাজ পারবেন, যে আপনি কোনো একটা কাজ ভালো করে পারেন, তখন আবার কিন্তু এটা একটা ম্যাজিক।
যে ওই কাজ করে আপনি লোকালি 10,000 টাকা ইনকাম করতে পারলে আপনি মার্কেট প্লেসে কাজ করে বা বিদেশিদের কাজ করে 1 লাখ থেকে 10 লাখ 15 লাখ টাকা ইনকাম করতে পারবেন, ইজিলি করতে পারবেন। বাংলাদেশে প্রায় 7 লক্ষের মতো হচ্ছে অ্যাক্টিভ ফ্রিল্যান্সার আছে যারা গভর্নমেন্ট এনলিস্টেড, মানে গভর্নমেন্টের কাছে তথ্য আছে, তথ্য ছাড়া আরো আছে। তো বাংলাদেশে যে ফরেন রেমিটেন্স মানে তো আপনারা বোঝেন যে বৈদেশিক যে মুদ্রা, বৈদেশিক মুদ্রার সেকেন্ড খাত হচ্ছে এখন ফ্রিল্যান্সিং। প্রথম খাত হচ্ছে বস্ত্র শিল্প, সেকেন্ড খাত ফ্রিল্যান্সিং, থার্ড খাত হচ্ছে প্রবাসী আয়, আর ফোর্থ খাত হচ্ছে আপনার মেডিসিন। তো ফ্রিল্যান্সিং খুব দ্রুতই হচ্ছে 1 নম্বরে চলে যাবে। তো এই যে কত টাকা বাইরের থেকে বাংলাদেশে আসে, এইটা শেখ হাসিনা জানে, বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছে উনিও জানেন। facebook.com/ তো এই কারণে ওনারা যেহেতু জানেন, সেই কারণে যেটা হচ্ছে করেন যে শেখ হাসিনা মাঝে মাঝেই বলেন যে চাকরির পিছনে না ধরে ফ্রিল্যান্সিং করো। তারপরে ফ্রিল্যান্সিং সেক্টরের পিছনে কিন্তু গভর্নমেন্ট প্রচুর টাকা পয়সা খরচ করে, বিভিন্ন ফ্রি ট্রেনিং এরও ব্যবস্থা করে, ঠিক আছে, বিভিন্ন সেমিনারের আয়োজন করে, জনসচেতনতা বাড়ায়। এইগুলো করে কি করে, যেহেতু দেখতেছে যে ধরেন প্রবাসী খাত থেকে যে ইনকামটা আসে, মানে আমাদের দেশের লোকজন বাইরের দেশে গিয়ে বাইরের দেশে গিয়ে থাকতেছে, সেখানে খেয়ে না খেয়ে টাকা উপার্জন করে বাড়িতে পাঠাচ্ছে অনেক। তার ফলে কি হচ্ছে, টাকা দেশে আসতেছে, তার পরিবার কিন্তু সেই লোকটাকে আর পাচ্ছে না, বুঝতে পারছেন? তার ফ্যামিলি কিন্তু সেই লোকটাকে পাচ্ছে না। তারপরে কি হচ্ছে, সেই লোকটাকে কিন্তু তার দেশও পাচ্ছে না, তার দেশের একটা কাজে লাগবে, সেই কাজে সে কিন্তু লাগতেছে না। সে পুরো দেশ থেকে একটা মানুষ হারিয়ে গিয়ে তার বিনিময়ে আমরা টাকা পাচ্ছি, অবশ্যই তার বিনিময়ে তাদেরকে আমরা সম্মান করি। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যেটা হয় যে দেশের মানুষ দেশেই থাকতেছে কিন্তু বিদেশের টাকা ইনকাম করতেছে, বুঝতে পারছেন? সে তার ফ্যামিলিরও সময় দিতে পারতেছে, সে তার দেশেরও সময় দিতে পারতেছে, তার প্রতিবেশীদেরও সময় দিতে পারতেছে, তার শহরেরও সময় দিতে পারতেছে, সবকিছুই সে করতেছে। আবার কি করতেছে, বিদেশ থেকে টাকাও আনতেছে। তার ফলে সে এবং তার পরিবার উপকৃত হচ্ছে, দেশও উপকৃত হচ্ছে। দেশ কি করে উপকৃত হচ্ছে, সে টাকাটা তো এনে হচ্ছে ফেলায় রাখতেছে না, সে কিছু না কিছু কিনে খাচ্ছে, অথবা একটা জমি কিনতেছে, একটা বাড়ি কিনতেছে, কিছু না কিছু তো করতেছে। তাই এই কারণে দেশও বেনিফিশিয়াল হচ্ছে। আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এখন থেকে গভর্নমেন্ট যেটা করবে যে 1 লাখ টাকা যদি কেউ ইনকাম করে ফ্রিল্যান্সিং করে, তার সাথে 4,000 টাকা সরকার দেবে হচ্ছে গিফট, ঠিক আছে? এটাকে বলে হচ্ছে প্রণোদনা। যে ধরেন আপনি বাইরের কোনো কান্ট্রি থেকে 1 লাখ টাকা ইনকাম করছেন, তাহলে গভর্নমেন্ট তার সাথে আরো 4 লাখ টাকা আপনাকে গিফট দিবে। 10,000 টাকা মানে 4%। 10,000 টাকা যদি ইনকাম করেন তাহলে 400 টাকা দিবে গভর্নমেন্টের থেকে গিফট। তো এই গিফটগুলো কেন দিচ্ছে, কারণ আইটি সেক্টর যত উন্নত হবে তত বাইরের থেকে আমাদের দেশে টাকা আসবে, এবং আমাদের দেশের লোকাল যদি কোনো ব্যবসা করা হয়, যে আপনি কি করলেন, আপনি একটা জামা কাপড়ের দোকান দিলেন, অথবা কি করলেন, একটা রেস্টুরেন্ট খুললেন, সেটাই কি হবে, দেশের টাকায় কিন্তু দেশের ভিতর নাড়াচাড়া হবে। যে লোকটা ওইখানে গিয়ে খাবে বা একটা ড্রেস কিনবে, সে কিন্তু দেশের টাকা নিয়ে ওইখানে গিয়ে কিনবে। আবার যে লোকটা বিক্রি করতেছে, সে কিন্তু দেশের টাকা দিয়ে বিজনেস করতেছে, কিন্তু বাইরে থেকে যে টাকাটা আসবে, তাই না? ধরেন বাংলাদেশে টাকা আছে হচ্ছে 100 কোটি টাকা এক্সাম্পল। এখন এই 100 কোটি টাকার ভিতরে কেউ যদি হচ্ছে ওইখান থেকে 50 লাখ টাকা তার কাছে আছে, মানে সবার মেলায় আছে আমাদের 100 কোটি টাকা, 50 লাখ টাকা দিয়ে সে কি করলো, সে হচ্ছে একটা প্রাইভেট কারের দোকান দিল। আর এক লোকের কাছে আছে হচ্ছে 25 লাখ, ওই 100 কোটির ভিতরেই, কিন্তু সে কি করতেছে, ওই গাড়ি একটা কিনে নিয়ে আসলো। তাহলে কি হবে, দেশের টাকা দেশের ভিতরে ঘুরতেছে না, বাড়তেছে না। কিন্তু যখনই বাইরে থেকে একজন লোক 1 কোটি টাকা নিয়ে এসে দেশে আসবে, অথবা অনলাইন থেকে 1 কোটি টাকা দেশে ঢুকাবে, তাহলে ওই 100 কোটি টাকার জায়গায় কত কোটি টাকা হয়ে যাবে, 101 কোটি টাকা হয়ে যাবে। মানে ওই টাকাটা পুরো আমাদের দেশের জন্য বেড়ে গেল, আমাদের ওই টাকাটা বেড়ে গেল। এই কারণে ফ্রিল্যান্সিং সেক্টরের দিকে গভর্নমেন্ট খুব আইসিটি সেক্টরের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে। তো এখন আইটি সেক্টরে বা ফ্রিল্যান্সিং সেক্টর এটা খুব ভালো একটা সেক্টর, কিন্তু এই সেক্টর থেকে ইনকাম করতে গেলে আপনার কোনো একটা কাজ শিখতে হবে।
এখন অনেক জায়গায় অনেকে আপনাদের মানে যেটা হয় যে আপনাদের আমি একটা বিষয় সাবধান করব, সেটা হচ্ছে কেউ যদি আপনাদের বলে যে আপনি শুধুমাত্র ফ্রিল্যান্সিং সেক্টর না, যে কোনো সেক্টরে, লোকালি হোক অনলাইনে হোক, যে আপনি আমাদের এখানে এসে অল্প কিছু টাকা ইনভেস্ট করেন, 2,000-5,000 টাকা ইনভেস্ট করেন, বা সেইটা করেন ওইটা করেন, তার বিনিময়ে আপনার কিছুই করা লাগবে না, আপনি পরের মাস থেকে লাখ লাখ টাকা হচ্ছে ব্যাক পাবেন, তাহলে বুঝে নেবেন যে এরা হচ্ছে আপনার সাথে প্রতারণা করতেছে। বুঝতে পারছেন? যেমন ডেস্টিনি, ইভ্যালি, তারপরে হচ্ছে যুবক, এই জাতীয় যে কোম্পানিগুলো, এরা কিন্তু লোকজনকে প্রলোভন দিয়ে বলে যে হচ্ছে আপনারা কিছু টাকা ইনভেস্ট করেন, তারপরে আপনাদের কিছুই করা লাগবে না, আপনারা খালি করবেন, ইনকাম করা শুরু করবেন। তা এই জাতীয় কথাবার্তাগুলো যারা বলবে, বাংলাদেশ গভর্নমেন্টও বলতেছে যে বাংলাদেশের মানুষ প্রতারিত কেন হয়, বাংলাদেশের মানুষের লোভের কারণে হয়। বুঝতে পারছেন? তা লোভটা সংবরণ করে যারা এই জাতীয় কথাবার্তা বলবে যে আপনার কোনো কাজ করা লাগবে না, কোনো কিছু জানা লাগবে না, আপনার শুধু এই করলে আপনার ইনকাম করা শুরু হয়ে যাবে, বুঝবে যে তারা ভুল বলতেছে। আসলে জীবনে যে কোনো সেক্টরে উন্নতি করতে গেলে পরিশ্রম করা লাগবেই, মাস্ট। ধরেন আপনাদের ভিতর থেকে মানে হচ্ছে অনেক বন্ধু বান্ধব দেখছে যারা ছোটবেলায় সারাদিন পড়াশোনা করতো, স্কুলে বসে, কলেজে বসে, ইউনিভার্সিটিতে বসে, অনেকে তারা হচ্ছে আতেলও বলতেন। ঠিক আছে? অনেকে তার বন্ধু বান্ধব, আপনাদের বন্ধু বান্ধব এমন কোনো কথা না, বিভিন্ন সমাজের যেটা মানে ব্যাপার, সমাজের যেটা অবস্থা, যে ওই ক্লাস 1, 2, 3, 4, 5, 6 যারা অনেক বেশি পড়াশোনা করে, বা ক্লাস 9, 10 তাদেরকে কিন্তু তার বন্ধু বান্ধবরা যারা একটু দুষ্ট, তারা বলে যে হ্যাঁ আতেল, ঠিক আছে, ও কিছু বোঝে না, কোনো জায়গায় যায় না, কোনো হচ্ছে প্রোগ্রামে অ্যাটেন্ড করে না, এরকম তো বলে না যে ওটা বলো। শেষে কি হয়, আর কিছুদিন যাওয়ার পরে ওই যে হচ্ছে বলদ বলতেছে, আর পরীক্ষা পাশও করতে পারে না। তারপরে যেটা হয় যে এক পর্যায়ে সে কিন্তু আর ভালো কোথাও যেতে পারে না, কিন্তু যারা বলদ বলতেছিল সে দেখাচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে এক পর্যায়ে সে কি করে, খুব ভালো একটা অবস্থানে চলে যায়। তাহলে যে হচ্ছে মানে হচ্ছে সময়ের মূল্য দিল না, কোনো কিছু হচ্ছে জীবনে পড়াশোনা করলো না, পরিশ্রম করলো না। পড়াশোনা করা কিন্তু অনেক কঠিন, মনে হতে পারে যে ওই টেবিল চেয়ারে বসে পড়াশোনা করার থেকে মানে হচ্ছে শারীরিক পরিশ্রমের কাজ কঠিন, কিন্তু আসলে ভুল। শারীরিক পরিশ্রম করলে যারা হচ্ছে শ্রমিক লেভেলে কাজ করেন ওনাদের শরীর কিন্তু ফিট থাকে, আর যারা মানে হচ্ছে পড়াশোনা করে, কম্পিউটার বেসিস কাজ করে, সারাদিন বসে থাকলে কিন্তু শরীর কিন্তু অসুস্থ হয়ে যায়। তো পড়াশোনা করা আরো কঠিন, তারপরে জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে। এই স্যাক্রিফাইসটা করছে বলেই কিন্তু একজন ডাক্তার দেখা যাচ্ছে আপনি গিয়ে 1,000 টাকা দিয়ে বসে রয়েছেন হচ্ছে 10 ঘন্টা বসে থাকে, সে আপনারা দেখতেছে, সে ডেইলি কত ইনকাম করতেছে, 50,000 টাকা, 1 লাখ টাকা, সে মাত্র ভিজিটর দেখে। আর যদি সে অপারেশনাল ডক্টর হয়, মানে সে অপারেশন করেন, ব্রেনের অপারেশন, হার্টের অপারেশন, তাহলে তো মাস দিনে তার ইনকাম আছে 5 লাখ, 10 লাখ, 25 লাখ টাকা ইনকাম। তো এটা কেন হচ্ছে, তিনি একসময় পরিশ্রম করছিলেন, অনেক কিছু জানছেন, অনেক কিছু শিখছেন, এই কারণে তার সময়টাকে ইউটিলাইজ করছেন, এই কারণে সে কিন্তু এখন অত টাকা ইনকাম করতে পারে। তো আমি এইটা বললাম এই কারণে, তার মানে ডাক্তারের যে পেশাটা, এটা একটা ম্যাজিকের মতো না, যে একটা মানুষ সারাদিন পরিশ্রম করে মাসে হচ্ছে 10,000 টাকা ইনকাম করতে পারতেছে না, আর সে কি করতেছে, দিনের ভিতরে 5 ঘন্টা 7 ঘন্টা কাজ করলে তার 10 লাখ টাকা 20 লাখ টাকা ইনকাম হয়ে যাচ্ছে ডক্টরের। কেন হচ্ছে, সে তার ছোটবেলায় সময়টাকে কাজে লাগিয়েছিল। ঠিক আছে? অন্যরা যে সময় ঘোরাঘুরি করছে, আমোদ প্রমোদ করছে, সেই সময় সে তার সময়টাকে ইউটিলাইজ করেছিলেন, এই কারণে। তা এরকম ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও তাই, যারা হচ্ছে অনেক পড়াশোনা করে পরিশ্রম করে ইঞ্জিনিয়ার হয়েছেন, বড় বড় ইঞ্জিনিয়ার, তারা কিন্তু তাদের জন্য টাকা ইনকাম করা ইজি। কিন্তু যারা আগে পরিশ্রম করে নাই, তাদের এখন পরিশ্রম করতে হবে। এখন দেখা যাচ্ছে সারাদিন পরিশ্রম করেও ভালো একটা স্মার্ট হচ্ছে ইনকাম সে করতে পারবে না। তো অনলাইন সেক্টরটা হচ্ছে এরকম, কেউ যদি আপনাদের বলে যে আপনার কিছুই জানা লাগবে না, কিছুই বোঝা লাগবে না, এখান থেকে একেবারে প্রথমের থেকে আপনি ইনকাম করা শুরু করে দিতে পারবেন, এগুলো হচ্ছে ভুল কথা। ঠিক আছে? আপনাদের আসলে আইটি সেক্টর থেকে, ফ্রিল্যান্সিং সেক্টর থেকে হাজার হাজার না, লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব। আমরাও টুকটাক হচ্ছে করি, বুঝতে পারছেন? তো আমাদের পেজে, এই যে আমার নিজের নামে একটা পেজ আছে, এই পেজের ভিতরে তারপরে এই যে ফাইবার, তারপর হচ্ছে পেওনার, তারপরে আরো বিভিন্ন মানে কাজ জানলে টাকা বিভিন্ন মাধ্যমে আনা যায়। আপনার ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আনা যায়, মানিগ্রামের মাধ্যমে আনা যায়, আরো বিভিন্ন পদ্ধতিতে আনা যায়, কিন্তু তার জন্য আপনার কাজ জানতে হবে। তা আমাদের এই যে আমার পেজে, আমার নামে যে পেজটা আছে, প্লাস আমাদের কোম্পানির যে পেজটা আছে, এই পেজের ভিতরে আমরা ফ্রিল্যান্সিং রিলেটেড ফাইবার, আপওয়ার্ক, তারপর হচ্ছে আরো বিভিন্ন বিষয় হচ্ছে শেয়ার করি, বুঝতে পারছেন? তো ওইখানে আপনারা হচ্ছে লাইক দিয়ে রাখবেন। লাইক দিয়ে রাখলে যেটা হবে, পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করতে আপনাদের সুবিধা হবে, বা ওইখান থেকে অনেক কিছু শিখতে পারবেন।
তো এই লিঙ্কগুলো লাগলে আপনাদের পরে হচ্ছে পাঠিয়ে দেব। তো আপনাদের যেটা আমি বলতেছিলাম আর কি, যে আইটি সেক্টর থেকে এইখানে যেমন আমাদের একটা স্ক্রিনশট দিয়ে রাখছি আমরা কিছুদিন আগের একটা পেমেন্টের, ঠিক আছে? ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। $399 ইউনাইটেড কিংডম পাউন্ড, এটা আসছে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে, আমার নিজের নামেই আসছে আর কি। এই যে পলাশ প্রসেনজিৎ মালাকার, এটা হচ্ছে আমার নাম। তা 399 ইউনাইটেড কিংডম পাউন্ড মানে প্রায় আছে 60,000 টাকার মতন আর কি। তো আপনারা যদি কাজ পারেন তাহলে অনলাইন থেকে ইনকাম করা কিন্তু কোনো ব্যাপার না। অনলাইন থেকে আপনারা হচ্ছে ইনকাম করতে পারবেন এবং স্মার্ট ইনকাম করতে পারবেন। কিন্তু তার জন্য যেটা করতে হবে, আপনাদের কিছু একটা শিখতে হবে, কিছু একটা জানতে হবে। এখন যদি এরকম হয় যে আপনি অলরেডি গ্রাফিক ডিজাইন পারেন, অথবা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ পারেন, অথবা ডাটা এন্ট্রি অফিসার্স এর কাজ পারেন, অথবা যে কোনো কিছু একটা পারেন, তাহলে কিন্তু আপনার জন্য ফ্রিল্যান্সিং আপনি শুরু করে দিতে পারেন ইচ্ছা করলে। আর যদি না পারেন তাহলে আপনার কিছু একটা শিখতে হবে। আর কিছু কিছু কাজ আছে যেগুলো হচ্ছে একেবারে ইজি, যেমন গুগল ভয়েসের কাজ, তারপরে হচ্ছে আপনার সার্ভের কাজ। তা গুগল ভয়েসের কাজ, সার্ভের কাজ এইগুলো করে দেখা যাচ্ছে আপনি সারা মাস 10 ঘন্টা পরিশ্রম করলেন, মাসের শেষে আপনার 5,000, 6,000, 7,000 টাকা ইনকাম হতে পারে। এর বেশি ইনকাম হবে না, আর ইনকামটা কোনোদিন বাড়বেও না। তো ওই কাজগুলো ইজি, ঠিক আছে? তো ওই কাজগুলো আমাদের স্টুডেন্টদের দেখা যাচ্ছে ওইটার ভিতরে আবার হচ্ছে দেখা যাচ্ছে আইপি সেন্স করে যেটা করা হয়, সেটা আমেরিকান শেষে লোকজন বাংলাদেশে বসে এসে কাজ করে, সেটা অনেকটা ইলিগাল হয়ে যায়। তা লিগাল হয়েতে যেগুলো ইজি কাজ আছে সেগুলো আমরা এমনিতে এসে শিখাই দিই। তা ওই যে কাজগুলো আপনার সার্ভের কাজ করা, অথবা হচ্ছে গুগল ভয়েসের কাজ করা, এরকম আরো অনেক ইজি ইজি কাজ আছে এবং যেগুলো লিগালও, সেগুলো আমাদের স্টুডেন্টদের আমরা এমনিতেই শিখাই দিই। কিন্তু যেটা হয় যে ইজি কাজ করে আপনারা ইনকাম করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা মাসে 5 থেকে 10,000 টাকার বেশি ইনকাম করতে পারবেন না, এবং ওইটা হচ্ছে বাড়বেও না সারাদিন কাজ করে। কিন্তু যে কাজগুলো শিখতে একটু সময় লাগে, এইগুলো যদি আপনারা শেখেন, তাহলে যেটা হবে যে আপনার প্রথম মাসে যদি 10,000 টাকা ইনকাম হয়, তারপরে আস্তে আস্তে 20,000, 30,000, 50,000, 1 লাখ, এরকম যত সিনিয়র হবেন তত হচ্ছে বাড়তে থাকবে। কিন্তু ওই যে সিম্পল যে কাজগুলো, গুগল ভয়েস বা সার্ভের কাজ বা আদার্স যে কাজগুলো আছে, ভিডিও দেখার কাজ, ওই অ্যাপ ডাউনলোডের কাজ, অনেকে এরকম কাজ আছে যে অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ ডাউনলোড করলে আপনি কিছু পেমেন্ট পাবেন। তারপরে অন্য কোম্পানির ভিডিও, সেগুলো বসে বসে হচ্ছে দেখতে হবে। ইউটিউবে যেরকম ভিডিও দেখেন, সেরকম অন্য কোম্পানির ভিডিওগুলো আপনাদের ব্রাউজারে চালিয়ে দিয়ে দেখতে হবে, দেখলে আপনারা টাকা পাবেন। কিন্তু এইগুলো করে মাসে 5-7 হাজার টাকার বেশি ইনকাম করা যায় না, এবং সেই ইনকামটা কোনোদিন বাড়বে না। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, হতে পারে যে আপনার প্রথম মাসে 1,000 টাকা ইনকাম হয়েছে, কিন্তু যত দিন যাবে, যত এক্সপিরিয়েন্স বাড়বে, তত কিন্তু আপনার আস্তে আস্তে ইনকাম বাড়তে থাকবে। 20,000, 30,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখও হতে পারে। এটা ইম্পসিবল কিছুই না। কিন্তু ওই যে ইজি কাজগুলো, ওইগুলো যদি আপনারা করে লাইফ চালাতে চান, তাহলে ওই এখনো যা ইনকাম 10 বছর পরেও তা হবে, 15 বছর পরে ইভেন ওইগুলো সেক্টরটা বন্ধ হয়ে যেতে পারে, এরকম একটা ব্যাপার। এই কারণে আপনাদের যেটা হচ্ছে করতে হবে, যে কোনো ভালো একটা কাজ শিখতে হবে। সেটা ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক ডিজাইন, অথবা ডিজিটাল মার্কেটিং, যে কোনো একটা হতে পারে। এখন আপনার তা আমরা ফাইবারে কি হয়েছে, আমরা কি কাজ পারি সেই কাজটা আমরা আপলোড করে রাখবো। তারপরে ক্লায়েন্টের যখন যদি পছন্দ হয়, সে এসে কি করবে, সে এসে এখান থেকে আপনারা মেসেজ করবে। ফেসবুকে যেরকম ইনবক্স আছে, সেরকম এই সাইটগুলোর ইনবক্স সিস্টেম আছে। ওইখানে আপনারা মেসেজ করবে, মেসেজ করার পরে আপনার সাথে কথাবার্তা বলে যদি পছন্দ হয়, কন্টিনিউ US 10 বা আপনারা এখান থেকে পারচেস করবে। তখন পারচেস করার পরে যেটা হবে, যে আপনারা $100 পারচেস করলো, সাথে সাথে সেই টাকাটা আপনার কাছে আসবে না। ওই টাকাটা আপনার রিলিজ করে দেওয়ার পরে ওই টাকাটা হচ্ছে ফাইবারের ব্যালেন্সে, অথবা আপওয়ার্কের ব্যালেন্সে, অথবা ফ্রিল্যান্সারের ব্যালেন্সে থেকে যাবে। বিকাশে যেরকম ব্যালেন্স থাকে না, বিকাশে ব্যালেন্স থাকে, তো ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে। বিকাশটাই আপনারা সবাই ভালো বুঝবেন, যেহেতু বিকাশ সবাই ইউজ করে। বিকাশের ব্যালেন্সটা ইউজ করা যায় না। সেরকম যখন আপনি অনলাইন থেকে ইনকাম করবেন, ফাইবার থেকে ইনকাম করলে আপনি $100 ইনকাম করছেন, $100 আপনার ফাইবারের ব্যালেন্সে থাকবে। ওইখান থেকে আপনি উইথড্র দিতে পারবেন। কোথায় উইথড্র দিতে পারবেন? বাংলাদেশের মানে হচ্ছে এক এক সাইটের এক এক রকম। কোনো সাইটে দেখা যাচ্ছে পেওনারের মাধ্যমে উইথড্র দেওয়া যায়, পেওনারটা সব সাইটই সাপোর্ট করে। আবার হচ্ছে ম্যাক্সিমাম সাইটই সরাসরি বাংলাদেশে যে কোনো ব্যাংকে উইথড্র দেওয়া যায়।
মানে পেয়ার ইসে ফ্রিল্যান্সার থেকে বা আপওয়ার্ক থেকে আপনি সরাসরি আপনার বাংলাদেশের যে কোনো ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক অথবা হচ্ছে ব্র্যাক ব্যাংক অথবা হচ্ছে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংকে টাকা উইথড্র দিতে পারবেন। টাকা দেশে আনা ওইটা কোনো ব্যাপার না, আপনি আনতে পারবেনই, টাকাটা ইনকাম করাটাই হচ্ছে ব্যাপার। আর প্রত্যেকটা সাইট একটা মানে হচ্ছে অনলাইন একটা ব্যাংকিং কে হচ্ছে সাপোর্ট করে, সেটাকে বলা হচ্ছে পে অর্ডার। এইটাকে বলা হয় হচ্ছে পেওনার। তো পেওনারের মাধ্যমে কি হয়, পেওনারে অ্যাকাউন্ট আপনি বাসায় বসে ফ্রিলি করতে পারবেন। তারপরে আপনি ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সারে যদি কিছু টাকা ইনকাম করেন এবং সেটা যদি পেওনারকে শো করেন স্ক্রিনশট নিয়ে, তখন যেটা করবে বা হচ্ছে পেওনারের ভিতরে যদি আপনি উইথড্র দেন, এখন যেটা করে আগে স্ক্রিনশট দিলে দিত, এখন আর স্ক্রিনশট দিলে দেয় না। এখন যেটা করা লাগে যে আপনি ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার থেকে টাকা ইনকাম করে সেটা পেওনারে উইথড্র দিলে পেওনার থেকে আবার বাংলাদেশে যে কোনো ব্যাংকে আনা যায়। তো এইটা কিছুদিন করার পরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, ওইটা ফিল আপ হয়ে যাওয়ার পরে যে পেওনার দেখতেছে যে হ্যাঁ আপনি বিভিন্ন মার্কেট প্লেস থেকে ইনকাম করতেছেন, তখন ওরা আমেরিকা থেকে আপনার একটা কার্ড পাঠায় দিবে। যেমন ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংকের কার্ড থাকে না, ওরকম একটা কার্ড পাঠায় দিবে, ওটাকে বলা হচ্ছে পেওনার কার্ড। ওই কার্ড দিয়ে আপনারা পৃথিবীর যে কোনো দেশে বসে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, যে কোনো দেশ, যে ব্যাংকের সামনে, যে এটিএম বুথের সামনে মাস্টার কার্ডের লোগো থাকবে, মাস্টার কার্ডের লোগো থাকবে, এরকম যে কোনো হচ্ছে ব্যাংক থেকে, এটিএম থেকে আপনারা টাকা তুলতে পারবেন, অনলাইনে পারচেস করতে পারবেন, আবার দেশের ব্যাংকেও আপনারা উইথড্র দিতে পারবেন। তা এই কোম্পানির মাধ্যমে আমরা ম্যাক্সিমামই পেওনার ইউজ করি। তা পেওনার তাহলে কি হলো, যে আপনারা কোনো মার্কেট প্লেসে ইনকাম করার পরে পেওনারের সাথে সেটা হচ্ছে প্রদর্শন করার পরে বা পেওনার সেটা বুঝতে পারবে যখন তাদের কাছে ট্রানজেকশন করবেন, আমি সহজভাবেই বলি যেহেতু আপনারা নিউ অনেকে বুঝতে পারবেন না, তো পেওনার যখন জিনিসটা বুঝতে পারবে যে আপনি অনলাইন থেকে ইনকাম করতেছেন, তখন আমেরিকা থেকে আপনার একটা কার্ড পাঠিয়ে দেবে, ফ্রি কার্ড, এরকম একটা ফ্রি কার্ড পাঠিয়ে দেবে। আবেদন তো করা লাগবে, তার আগে আপনি পেওনার অ্যাকাউন্ট খুলতেছেন, অ্যাকাউন্ট খুলে ওখানে অপশন আসবে যে আপনি এখন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সার্চ লাগে হচ্ছে যারা অ্যাকাউন্ট নেওয়ার পরে ইউজ করে না তাদের, কিন্তু ওই যারা র্যান্ডম ইউজ করে, রেগুলার ইউজ করে, যেমন আমার কোনো সার্চ নাই এখন, কার্ডের সার্চ আছে, কিন্তু যারা নেওয়ার পরে রেগুলার ট্রানজেকশন করবে না তাদের সার্চ আছে, কিন্তু যারা রেগুলার ট্রানজেকশন করবে তাদের জন্য ফ্রি, আমার জন্য যে ফ্রি, হ্যাঁ টাকা লাগে না। তা আপনাদের এরকম পেওনার থেকে এরকম একটা কার্ড হচ্ছে পাঠিয়ে দিবে, ঠিক আছে। তা আমার এটা হচ্ছে ফাইবার থেকে হচ্ছে নেওয়া ছিল, এই দেখেন এই নিচে লেখা আছে কার্ডের হচ্ছে এখানে fiverr.com, বুঝতে পারছেন, আমি এটা নিয়েছিলাম ফাইবার থেকে। সে সময় ফাইবারের আমার যে হচ্ছে ট্রানজেকশন তার উপরে বেসিস করে আমাকে এটা দিয়েছিল, কিন্তু এটা যে শুধুমাত্র ফাইবার থেকে টাকা তোলা যায় তা না, আপনি ফাইবার থেকে নেন অথবা ফ্রিল্যান্সার থেকে নেন অথবা আপওয়ার্ক থেকে নেন অথবা যে কোনো মার্কেট প্লেস থেকে নেন, এই সেম কার্ড সব জায়গায় ইউজ করা যাবে, বুঝতে পারছেন। আর এই কার্ডগুলো খুব ভালো, আপনার এই যে এই লোগোটা, এটাকে বলা আছে মাস্টার কার্ডের লোগো, এই লোগোটা যেসব জায়গায় থাকবে, দোকানে থাকে না, বিভিন্ন দোকানে, ব্যাংকের সামনে থাকে না, এটিএম বুথের সামনে থাকে না, তা এই লোগো পৃথিবীর যেসব জায়গায় দেখবেন আপনারা, যেসব দোকানে, যেসব ওয়েবসাইটে, যেসব হচ্ছে এটিএম বুথের সামনে, সেখান থেকে আপনারা এটা দিয়ে উইথড্র করতে পারবেন, টাকা উইথড্র করতে পারবেন। আচ্ছা, তাহলে ব্যাপার হচ্ছে আরো, তারপরে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে নেওয়া যায়, মানিগ্রামের মাধ্যমে নেওয়া যায়, সরাসরি আমার তো অনেক ক্লায়েন্ট আছে সরাসরি বিকাশেও পেমেন্ট করে, রেমিটলি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে বিকাশেও পেমেন্ট করা যায়, ক্যাশ পিক আপ করা যায়, আবার ব্যাংকেও পাঠানো যায়। তো পেমেন্ট কি করে দেশে আনবেন এটা কোনো ব্যাপারই না, ব্যাপার হচ্ছে আপনার কাজ জানা এবং হচ্ছে কাজ জানলে ইনকামও করতে পারবেন। তো এখন তাহলে আপনাদের হচ্ছে আপনারা কি বুঝলেন যে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে যদি ইনকাম করতে হয় তাহলে কোনো না কোনো কাজ সম্বন্ধে আপনাদের ভালো করে জানতে হবে। সেই কাজগুলো এখানে তো বিভিন্ন কাজ সম্বন্ধে দেওয়া আছে, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং এন্ড ট্রান্সলেশন, প্রোগ্রামিং এন্ড টেকনোলজি। এর ভিতর থেকে ট্রেন্ডিং যেগুলো হচ্ছে লোকজন বেশি করে এরকম কিছু টপিকস হচ্ছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন। এখন গ্রাফিক ডিজাইন এইটা বলতে আসলে কি বোঝায়, ওই যে বিজনেস কার্ড ডিজাইন, বিয়ের যে কার্ডগুলো থাকে ওইগুলো ডিজাইন, তারপর হচ্ছে ফটো এডিট করা, মানুষের ওই সাদা মানুষকে কালো করে দেয়া, কালো মানুষকে সাদা করে দেয়া,
এরকম, ঠিক আছে। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে আপনার কি বলে ওই লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, কাভার ফটো ডিজাইন, ফেসবুকের কাভার ফটো ডিজাইন, প্রোডাক্ট ইমেজ ডিজাইন। তো এই যে ডিজাইনগুলো ফটোশপ, ইলাস্ট্রেটর সহ আরো বিভিন্ন সফটওয়্যার দিয়ে করা যায়। তো এইগুলো যে কাজ, এটাকে বলা হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ, বুঝতে পারছেন? এইগুলোকে বলা হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ। এইগুলো ম্যাক্সিমাম লোকজন ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে করে। ফটোশপ, ইলাস্ট্রেটর বাদেও আরো অনেক সফটওয়্যার আছে, সেগুলো দিয়েও করা যায়। আর কি আছে, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে দেখেন অনেক কিছু আছে। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে, তারপরে ই কমার্স মার্কেটিং আছে, এরকম বিভিন্ন ধরনের জিনিস আছে। আমি কয়েকটা জায়গায় লিখি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইমেল মার্কেটিং। চার হচ্ছে তারপরে তিনে দেওয়া যায় ফ্লায়ার ডিজাইন। আচ্ছা, এগুলো আমি লিখে নিই, তারপরে আপনাদের এই সম্বন্ধে একটু ব্রিফিং দেব। ওয়েবসাইট ডিজাইনের আন্ডারে আছে তো এখন গ্রাফিক ডিজাইনের ভিতরে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, কভার ফটো ডিজাইন, কার্ড ডিজাইন, ফটো এডিটিং, এরকম বিভিন্ন বিষয়বস্তু আছে আর কি। তো যদি গ্রাফিক ডিজাইন কেউ যদি শিখতে চান, তাদেরকে এই জিনিসগুলো শিখতে হবে এবং এগুলো শিখে অনলাইনে কাজ করতে হবে। এই কাজগুলো অফলাইনেও পাওয়া যায়। এখন দেখা যাচ্ছে একটা প্রতিবেশী ভাই বোন বা নিজেরা যদি একটা কম্পিউটারের বেসিসে একটা সেন্টার নিয়ে বসেন, এরকম এই কাজগুলো কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজ শিখলে যেটা হয় যে অনলাইনের কাজের পাশাপাশি লোকাল কাজও পাওয়া যায়। আবার যেটা হয় যে দেখা যাচ্ছে আমাদের কাছে কাজ থাকে, সেগুলো আমরা দিতে পারি। তাছাড়া যেটা হয় যে কাজ পারলে সিনিয়র যারা ফ্রিল্যান্সার আছে, আমাদের এখানে যারা আছে, আমাদের বাইরে যারা আছে, খুলনা কিন্তু এখন আরো অনেক আছে। আমাদের প্রতিষ্ঠান মানে অ্যারিকো আইটি, আমাদের খুলনা বিভিন্ন জায়গায় অফিস ছিল। পিটিআর মোড়ে অফিস ছিল, তারপরে সাউথ সেন্ট্রাল রোডে অফিস ছিল, টুটপাড়ায় অফিস ছিল, তারপরে সোনাডাঙ্গা ফেস 1 ছিল, ফেস 2 ছিল, এখন এখানে আছে। বিভিন্ন জায়গায় অফিস ছিল। 12 বছর ধরে বিভিন্ন জায়গায় আমরা আসি। তো খুলনায় আমাদের প্রতিষ্ঠানটা ফ্রিল্যান্সিং এর উপরে প্রথম প্রতিষ্ঠান। এর আগে ছিল সেগুলো কম্পিউটার ট্রেনিং সেন্টার, এখানে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এগুলো শেখাতো, কিন্তু ফ্রিল্যান্সিং আর শেখাতো না।
তা আমাদেরটা প্রথম এখন কিন্তু যেটা হয়েছে যে আর আমরা ওই সময় ফ্রিল্যান্সিং খুলনায় খুব বেশি লোকজন করতাম না, হাতে গোনা 10 থেকে 12 জন করতাম, কিন্তু এখন অনেকে ফ্রিল্যান্সিং করে। তো সেক্ষেত্রে যেটা হয় যে কাজ একটা পারলে বসে থাকা লাগে না, ওই যারা সিনিয়র ফ্রিল্যান্সার আছে তাদের কাছ থেকে কাজ নেওয়া করা যায়, বুঝতে পারছেন? কিন্তু তার জন্য আপনার কাজটা একটা শিখতে হবে। এখন গ্রাফিক ডিজাইন খুব ভালো একটা সেক্টর এবং যথেষ্ট মানে বেশি কঠিনও না, কিন্তু একটু সময় দিয়ে আপনার 3 মাস হোক 4 মাস হোক এটার পিছনে সময় দিয়ে জিনিসটা শিখে নিতে হবে। যথেষ্ট ইজি এবং যেটা হয় যে মানে অনেকটা আকর্ষক, মানে আপনি কি করতেছেন একটা ডিজাইন করে কারো ফটো এডিট করে দিচ্ছেন, অথবা কি করতেছেন কাউকে একটা বিজনেস কার্ড ডিজাইন করে দিচ্ছেন, অথবা নিজের ছবি এডিট করতেছেন। তো এই কাজগুলো কিন্তু মজা, ইন্টারেস্টিং। তো গ্রাফিক ডিজাইনের কাজটা যথেষ্ট ইজি এবং ইন্টারেস্টিংও, এবং এটা শেখার পরে অনলাইনে ভালোভাবেই ক্যারিয়ার বিল্ড আপ করা সম্ভব। তারপরে আছে ডিজিটাল মার্কেটিং, এর ভিতরে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইমেল মার্কেটিং, পেইড অ্যাডভার্টাইজিং, কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংও ভালো একটা সেক্টর, এইটার মাধ্যমে এটাও খুব বেশি কঠিন না, আর এইটার মাধ্যমেও অনেক কিছুই করা সম্ভব। ধরেন সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এইগুলো ইউজ করে যে মার্কেটিং, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওই যে বললাম যে ব্যানারটা আপনি ফেসবুকে পোস্ট করে দিলেন, ওইটা এক ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর কি আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একে সংক্ষেপে বলা হচ্ছে এসইও। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটাকে সংক্ষেপে এসইও বলে। মানে গুগলে আপনারা যখন কোনো কিছু সার্চ করেন, গুগলে আমরা সার্চ করলাম কি লিখে, অনলাইন শপিং বাংলাদেশ লিখে আছে, সার্চ করলাম, দেখেন অনেকগুলো ওয়েবসাইট আসলো। এগুলো কি সব? অনলাইন শপ। ধরেন ঈদের সময় আপনি লকডাউন দিচ্ছে, বাসা থেকে বেরোতে পারতেছেন না, এখন কিছু একটা কিনবেন, তার জন্য আপনি গুগলে সার্চ করছেন অনলাইন শপ, বিভিন্ন ওয়েবসাইট আসছে, এর ভিতরে ঢুকে আপনার যেটা দরকার যে প্রোডাক্ট আপনি সেটা পারচেস করলেন। এখন দেখেন নিচের দিকে আরো অনেক ওয়েবসাইট আসছে, তাই না? নিচের দিকে আরো অনেক ওয়েবসাইট আসছে, কিন্তু আপনারা কি করবেন যে প্রথম পেজে যে ওয়েবসাইট গুলো আছে এখান থেকেই আপনারা পারচেস করবেন, তাই না? 3-4টা ওয়েবসাইট ঢুকবেন, সবগুলোকে দেখবেন, সবগুলো তো আর দেখবেন না। তাহলে পরের দিকে যে ওয়েবসাইট গুলো তাদের কিন্তু গুগলের মাধ্যমে কোনো বিক্রি হলো না। এখন ওইগুলো অনলাইন শপ, এইগুলো অনলাইন শপ, কোনোটা গুগলের উপরের দিকে থাকে, কোনোটা গুগলের নিচের দিকে থাকে। এর কারণ কি? গুগলের তো কারোর সাথে বন্ধুত্বও নাই, শত্রুতাও নাই। এটা হচ্ছে বিভিন্ন কাজ করে এই সাইটগুলোর উপরে উঠাতে হয়। এই যে কাজগুলো করে এই সাইটগুলোর উপরে উঠাতে হয়, এটাকেই বলা আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা হচ্ছে এসইও, মানে গুগলের সার্চে র্যাঙ্কে নিয়ে আসা। ইউটিউবে যখন আপনারা কোনো ভিডিও দেখা যাচ্ছে হিন্দি সং লিখে সার্চ করলেন, বা নির্দিষ্ট একটা গানের নাম লিখে সার্চ করলেন, সার্চ করার পরে অনেক ভিডিও আসে না, কোনোটা উপরে কোনোটা নিচে, কেন আসে? কারণ ওইটারও এসইওর সাথে রিলেটেড, ওইটা হচ্ছে ইউটিউবের এসইও। তা ওই ভিডিওটার এসইও দেখা যাচ্ছে ভালো করা আছে, যেটার এসইও ভালো করা আছে সেটা হচ্ছে উপরের দিকে যায়, আর যেটার এসইও ঠিকঠাক মতন করা নেই সেটা নিচের দিকে চলে যায়। আরো কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেমন সেটায় কতজন মানুষ লাইক দিচ্ছে, তারপরে কতজন মানুষ সেটাকে শেয়ার করতেছে, কতজন মানুষ পুরো ভিডিওটা দেখতেছে। দেখা যাচ্ছে একটা ভিডিওতে কেউ ঢুকার পরে 10 মিনিটের ভিডিও 30 সেকেন্ড থেকে বেরোয় আসতেছে, তখন ইউটিউব ওটা ধরে নেয় যে ভিডিওটা ভালো না বলে ওইখান থেকে বেরোয় গেছে, বুঝতে পারছেন? ইউটিউব ধরে নেয় যে তার ইউজার কি করছে, একটা ভিডিও দেখতে গিয়ে ভালো লাগে না, এই কারণে ওখান থেকে বেরোয় গেছে, এই কারণে ওর র্যাঙ্ক কমায় দেয়। আর যদি ফুল ভিডিওটা কেউ দেখে, দেখার পর একটা লাইক দিয়ে যায়, তাহলে ইউটিউব ধরে নেয় যে এই ভিডিওটা ভালো বলেই সে পুরো ভিডিওটা দেখছে এবং দেখার পর একটা লাইকও দিচ্ছে, আবার সাবস্ক্রাইবও করছে। ইউটিউবে যে সময় লোকজন ভিডিও দেখেন বলে না যে চ্যানেলটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করেন, লাইক দেন, কমেন্টস করেন। এর মানে কি, যত লোকজন লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে, ওর র্যাঙ্ক তত বাড়তে থাকবে। তো এরকম বিভিন্ন ধরনের কাজ করে আপনার র্যাঙ্কে আনতে হয়, এটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এরপর কি আছে ইমেল মার্কেটিং। ইমেলের মাধ্যমে আমরা কি করি, ছবি পাঠাই, টেক্সট পাঠাই, এরকম বিভিন্ন জিনিস কিন্তু পাঠাই, পিডিএফ আকারে ফাইল পাঠাতে পারি। তো যেটা হচ্ছে ব্যাপার যে ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমরা আমাদের মোবাইলে কি হয় যে ঈদের আগে, পূজার আগে অনেক এসএমএস আসে না, জামা কেনেন, প্যান্ট কেনেন, তারপর হচ্ছে টেলিভিশন কেনেন, এই কেনেন, সেই কেনেন, অফার আছে, এইগুলো হচ্ছে এসএমএস মার্কেটিং। আর ইমেলের মাধ্যমেও এরকম হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে একসাথে ইমেল সেন্ড করা যায়, এটাকে বলা হচ্ছে ইমেল মার্কেটিং। জিমেইল আমরা ইউজ করি না, জিমেইল ইউজ করি, ইয়াহু ইউজ করি,
তারপর হচ্ছে আরো বিভিন্ন মেইল হচ্ছে আমরা ইউজ করে থাকি, মেইল ইউজ করি। তো জিমেইল হচ্ছে এক ধরনের ইমেইল। তা মানুষের যেরকম ফোন নাম্বার থাকে সেরকম প্রত্যেকটা মানুষের যারা মোবাইলে স্মার্টফোন ইউজ করে তাদের কিন্তু একটা জিমেইল আইডি থাকে। ওই জিমেইলে আপনার মোবাইলে যেরকম মেসেজ পাঠানো যায় ওরকম ওই জিমেইলে বা ইমেইলেও মেসেজ পাঠানো যায়। তো একসাথে 1 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ লোককে যখন হচ্ছে ইমেল পাঠিয়ে দেওয়া হবে তখন সেটাকে বলা হচ্ছে প্রমোশনাল ইমেল বা বাল্ক ইমেল। তা ওইটাকে বলা হচ্ছে আপনার ইমেল মার্কেটিং, পেইড অ্যাডভার্টাইজিং। গুগলে যখন আপনারা মানে ইউটিউবে যখন আপনারা কোনো দেখতে চান, ভিডিও দেখতে চান, অনেক ভিডিওর সামনে অ্যাডস আসে না? দেখা যাচ্ছে একটা ভিডিও দেখতে গেছেন, বাংলালিংক কোম্পানির একটা অ্যাডস আসছে। তা বাংলালিংক কোম্পানি যখন আপনার টেলিভিশনে অ্যাডস দেয় কোনো একটা নাটকের ভিতরে বা মুভির ভিতরে, তাদের টাকা দেওয়া লাগে না? সেরকম ইউটিউবের ভিতরে অ্যাডস দিতে গেলেও টাকা দেওয়া লাগে। তা এই যে অ্যাডস গুলো কি করে ইফেক্টিভলি চালাতে হবে, ফেসবুকের ভিতরে তো অ্যাডস দেখা যায়। অ্যাডস দেখা যায় না যে আপনার একটা পেজে কোনো লাইক দেওয়া নাই, কোনো কমেন্টস করা নাই, কোনো সে গ্রুপের তাদের গ্রুপের মেম্বার না, সে আপনার ফ্রেন্ড না, তারপরে আপনার প্রোফাইলে এসে বসে থাকে, উপরে লেখা থাকে কি স্পন্সর্ড। তা ওই যে জিনিসগুলো ওইগুলো হচ্ছে অ্যাডস এর মাধ্যমে আসে। তো এইগুলো পেমেন্ট করে তারপর হচ্ছে অ্যাডস গুলো দিতে হয়। তো এই কাজগুলো কি করে করতে হবে সেটাকে বলা হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং। কন্টেন্ট মার্কেটিং মানে কন্টেন্টের ভিতর থাকে হচ্ছে ইমেজ, টেক্সট, অডিও, ভিডিও। তো এইগুলো নিয়ে যে মার্কেটিংটা অনলাইনে করতে হবে সেটাকে বলা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। তা একটা ইমেজ আপনি তার ভিতরে আপনার কোম্পানির নাম লিখে, তার প্রোডাক্ট লিখে, সার্ভিস লিখে ফেসবুকে ছেড়ে দিলেন, টুইটারে ছেড়ে দিলেন, টিকটকে ছেড়ে দিলেন, ঠিক আছে? তাহলে যেটা হলো ওইখান থেকে কিন্তু আপনার কিছু মার্কেটিং হবে। তাহলে ইমেজের মাধ্যমে মার্কেটিং করা যায়। টেক্সট মানে আমরা যে লিখিত আকারে যে কথাগুলো থাকে সেটা হচ্ছে টেক্সট। তা লিখিত আকারে আমরা যদি ফেসবুকে গিয়ে কিছু হচ্ছে লিখে আসি যে আমাদের কোম্পানি এখানে আমরা এই প্রোডাক্ট সেল করি, তাহলে ওইখান থেকে আমাদের কিছু সেলস আসবে না? এটা হচ্ছে টেক্সট। আমি সংক্ষিপ্ত আকারে এই 7:30 তো প্রায় বাজে, সংক্ষিপ্ত আকারে বলতেছি, ঠিক আছে? তার ভিতর থেকে আমি চেষ্টা করবো যতটুকু আপনাদের হচ্ছে বোঝানো যায়। তো টেক্সট এইগুলোকে বলা হচ্ছে টেক্সট। অডিও মানে কি, মানে যেটা ভিডিও নাই শুধু সাউন্ড আছে সেটা হচ্ছে অডিও। অডিওর মাধ্যমে মার্কেটিং করা যায় না? যে আমি অডিওতে এসে আমার কোম্পানির কি কি প্রোডাক্ট আছে, কি কি সার্ভিস আছে, তার দাম কিরকম, কেন আমাদের কোম্পানি থেকে কিনবেন, এই সম্বন্ধে বলে অনলাইনে ছেড়ে দিলাম। ছেড়ে দিলেই তো হবে না, এর পিছনে বিভিন্ন ওয়েতে ছাড়তে হবে, বিভিন্ন টেকনিক্যাল ওয়েতে ছাড়তে হবে। সেইগুলোকে বলা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। অডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিং কি, যে ইউটিউবে একটা ভিডিও চালেন, অথবা ফেসবুকে একটা ভিডিও চালেন, অথবা ইনস্টাগ্রামে একটা ভিডিও চালেন, তার সাথে আপনার কোম্পানি সম্বন্ধে আপনি জানাই দিলেন, এটাও কিন্তু মার্কেটিং। এটা হচ্ছে ভিডিও মার্কেটিং। তা ভিডিও মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং এর ভিতরে পড়ে। তারপরেও আমি আলাদা করে লিখছি কেন, কারণ ভিডিও মার্কেটিং হচ্ছে অনেক বড় একটা সেক্টর। আইটি সেক্টরটা এমন একটা সেক্টর, এখানে যেমন ক্লায়েন্টের কাজ করে ইনকাম করা যায়, ক্লায়েন্টের কাজ না করেও ইনকাম করা যায়। কি করে ইনকাম করা যায়? আপনি নিজের একটা চ্যানেল খুলে সেটা যদি ঠিকঠাক মতো প্রমোট করতে পারেন, তাহলে যেটা হবে যে ওইখানে আপনি 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ আওয়ার পাওয়ার পরে, 1000 সাবস্ক্রাইবার মানে তো বোঝেন যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকলো। 4000 ওয়াচ আওয়ার মানে হচ্ছে যে কোনো নির্দিষ্ট এক বছরে 2021 বা 22 বা 23 সালে বা হচ্ছে 19 সালে কি হয়েছে, লোকজন 4000 ঘন্টা আপনার ভিডিওটা দেখছে। আপনার চ্যানেলে যদি 1 ঘন্টার একটা ভিডিও থাকে, এরকম ভিডিওটা যদি 4000 লোকজন দেখে, তাহলে সেটাকে বলা হচ্ছে 4000 ওয়াচ আওয়ার, 4000 ঘন্টা মানুষ দেখছে ওইটা। তো এটা যদি করতে পারেন তাহলে আপনিও আপনার চ্যানেলকে অ্যাডভার্টাইজিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তখন ইউটিউব এখানে অ্যাডস দেবে, এবং ওই যে বাংলালিংক কোম্পানি, গ্রামীণফোন, তারপর হচ্ছে অ্যামাজন কোম্পানি, বিভিন্ন কোম্পানি থেকে ওরা তো অ্যাডসের জন্য টাকা নিছে, কেউ দিচ্ছে 10 লাখ, কেউ দিচ্ছে 20 লাখ। তা ওই অ্যাডস গুলো এরকম বিভিন্ন চ্যানেলে ওরা শো করবে, শো করে ওই যে টাকাটা ওদের কাছ থেকে নিয়েছে ওর একটা পার্সেন্টেজ আপনাকে দিবে। এটাকে বলা হচ্ছে অ্যাডসেন্স, ঠিক আছে? অ্যাডসেন্সের ইনকাম। তো আগে এটা ফেসবুকে ছিল না, কিন্তু বর্তমানে ফেসবুকও মনিটাইজ করা যাচ্ছে, মানে ফেসবুকের ভিডিওর মাধ্যমেও আপনারা হচ্ছে ইনকাম করতে পারবেন। তো এই যে ভিডিও মার্কেটিংটা, যে আপনি ক্লায়েন্টের কাজ না করেও আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করতে পারবেন, বুঝতে পারছেন? আবার ক্লায়েন্টেরও কাজ করতে পারবেন। ক্লায়েন্ট আপনার বলতে পারে যে আমার একটা চ্যানেল আছে, সেটা তুমি প্রমোট করে দাও, সেটা যেন তার মাধ্যমে আমি অ্যাডসের মাধ্যমে ইনকাম করতে পারি, সেই ব্যবস্থা করে দাও। তো সেই কাজগুলো এর ভিতর থাকে। অ্যাফিলিয়েট মার্কেটিং মানে অফলাইনে যেরকম আছে না, যে আপনি কি করতেছেন, কোনো কোম্পানির মোবাইল বিক্রি করে দিচ্ছেন, সে আপনার পার্সেন্টেজ দিবে কমিশন বেসিসে। তো ওই যে জিনিসটা, এটাকেই অনলাইনে বলেছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট যেমন দারাজ, তারপরে অ্যামাজন, ইবে, তারপর হচ্ছে আলি এক্সপ্রেস, ওইসব জায়গা থেকে তাদের প্রোডাক্ট যদি আপনি সেল করা দিতে পারেন, তাহলে ওর থেকে ওরা যা লাভ করবে তার একটা পার্সেন্টেজ আপনাকে দিবে। এবং এই সেক্টরটা খুব ভালো একটা সেক্টর, এটাও ক্লায়েন্টের কাজ না করেই ইনকাম করা যায়, বুঝতে পারছেন? তার জন্য যেটা করতে হবে, আপনার এর পিছনে হচ্ছে লেগে থাকতে হবে। সিপিএ মার্কেটিং, সিপিএ মার্কেটিং এ, অ্যাফিলিয়েট মার্কেটিং এ যেটা হয় যে অন্য একটা ওয়েবসাইটের প্রোডাক্ট সেল করা দিতে হবে, তারপরে আপনি পেমেন্ট পাবেন না। সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে বিক্রিও করা দেওয়া লাগবে না,
শুধুমাত্র সে হচ্ছে কস্ট পার সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন, সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন। মানে আপনি যদি তার ওয়েবসাইটে কাউকে সাইন আপ করা দিতে পারেন, ফেসবুকে আমরা সাইন আপ করি না, অ্যাকাউন্ট করি না, ওরকম। অথবা আপনি যদি হচ্ছে কি করাতে পারেন যে লোকজনদের দিয়ে তার ভিডিও দেখা দিতে পারেন, অথবা তার ওয়েবসাইটে ভিজিট করাতে পারেন, তাহলে হচ্ছে আপনি হচ্ছে ইনকাম করতে পারবেন, তার বিনিময়ে আপনারা টাকা দেবে। এইটাকে বলা হচ্ছে সিপিএ মার্কেটিং। তারও বিভিন্ন মার্কেটিং আছে, এখন অনলাইন কেন্দ্রিক যে মার্কেটিং গুলো, এইটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো এটাও খুব ভালো একটা সেক্টর। এটা দিয়ে যেটা করা যায় যে অনলাইন থেকেও হচ্ছে ইনকাম করা যায়, তাছাড়া মানে ক্লায়েন্টের কাজ করেও ইনকাম করা যায়, আর ক্লায়েন্টের কাজ ছাড়া নিজেও চেষ্টা করলে ইন্ডিভিজুয়ালি কাজ করেও হচ্ছে ইনকাম করা যায়, ইউটিউবের মাধ্যমে, ব্লগের মাধ্যমে, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে, সিপিএ মার্কেটিং এর মাধ্যমে। এরপরে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট আছে। এর ভিতরে আছে ফ্রন্ট এন্ড ডিজাইন, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, ডাটাবেজের কাজ, এইগুলো। এখন ওয়েবসাইট বলতে কি বোঝায়? ওয়েবসাইট বলতে আসলে কি বোঝায়? ওয়েবসাইট কাকে বলে আপনার কি জানা আছে আপনাদের কারো? ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড অ্যাপ, আইএস অ্যাপ, এগুলোর ভিতরে ডিফারেন্স কি? অ্যাপ কি বোঝেন আপনারা? প্লে স্টোর থেকে যেগুলো নামান অথবা অ্যাপেল স্টোর থেকে যেগুলো নামান, এইগুলো কি? এইগুলো হচ্ছে এক এক ধরনের মানে মোবাইল অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এগুলো হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন। ধরেন আপনি ফেসবুকটা কি করছেন, আপনার প্লে স্টোর আছে, ওইখান থেকে ডাউনলোড করে ইউজ করতেছেন, ওইটা কি? ওইটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ। আবার আমরা সেই সেম ফেসবুক কিন্তু এই যে এখানে এসে ল্যাপটপের মাধ্যমে ক্রোম বা মজিলা ওপেন করে এখানে কিন্তু www.facebook.com এটা লিখে আমরা ঢুকতে পারতেছি, এখানে বসে আমরা সবকিছু দেখতে পারতেছি। তো এই যে এটা হচ্ছে ওয়েবসাইট, মানে ব্রাউজার, ক্রোম, মজিলা ফায়ারফক্স, সাফারি, এইগুলোর মাধ্যমে আমরা যেটা ব্রাউজ করি এটা হচ্ছে ওয়েবসাইট। আর আমরা প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে যেটা নামাই ওটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যান্ড্রয়েড অ্যাপ অথবা হচ্ছে আইওএস অ্যাপ। বুঝতে পারছেন? এইটা হচ্ছে ওয়েবসাইট আর ইসের ভিতরে ডিফারেন্স। আর ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা হয় যে পৃথিবীর যত ওয়েবসাইট আছে সবগুলোর আগে হচ্ছে www এরকম থাকে আর কি। তো www.facebook.com, www.aricoit.com, www.arico.net, www.bishwazar.com, www.amazon.com, এরকম বিভিন্ন ধরনের ওয়েবসাইট থাকে। তো যেগুলো ব্রাউজারের মাধ্যমে ইউজ করা হয় ওইগুলো হচ্ছে ওয়েবসাইট। আর ওয়েবসাইট ইউজ করার একটা সুবিধা কি, আপনি আপনার মোবাইলে কত অ্যাপ ডাউনলোড করতে পারেন, 100, 200, 500, 1000, তার বেশি তো আর করবেন না। কিন্তু ওয়েবসাইট মানে হচ্ছে আইটি সেক্টর কাজ করতে গেলে হাজার হাজার বিভিন্ন অ্যাপস লাগে। তো সেইগুলো যদি আমরা প্লে স্টোর থেকে নামাতে যাই আমাদের মোবাইল তো ভরে যাবে। সেক্ষেত্রে যদি আপনার ব্রাউজারের মাধ্যমে www লিখে যান তাহলে এক ক্রোম দিয়েই সব ওয়েবসাইটে আপনারা ঢুকতে পারবেন। ক্রোম দিয়ে ফেসবুকেও ঢুকতে পারবেন, অ্যামাজনেও ঢুকতে পারবেন, তা আজকে ডিলেও ঢুকতে পারবেন, arico.netও ঢুকতে পারবেন, aricoit.comও ঢুকতে পারবেন, সব জায়গায় ঢুকতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে ব্রাউজারের মাধ্যমে আমরা যে জিনিসটা ব্রাউজ করি সেটাই হচ্ছে ওয়েবসাইট। এই যে ধরেন আমরা এই যে daraz.com-এ গিয়েছি, daraz.com কিন্তু একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা কি করে? ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করে। তারপরে facebook.com, এটা একটা সোশ্যাল মিডিয়া সাইট। এইটার মাধ্যমে কি করে? এইটার মাধ্যমে আমরা আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে যোগাযোগ করি। আচ্ছা, তারপরে কি আছে? এই যে ফাইবার, আপওয়ার্ক, এগুলো একটা ওয়েবসাইট। এগুলোর মাধ্যমে আমরা কি করি? আমরা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেই। তাহলে ওয়েবসাইট হয় হচ্ছে বিভিন্ন রকমের। এখন এই যে ফেসবুক, তারপর হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, তারপরে জিমেইল। জিমেইল যদি আপনারা প্লে স্টোর থেকে নামান সেটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ। জিমেইল যদি আপনারা প্লে স্টোর থেকে নামান, অ্যাপেল স্টোর থেকে নামান, ওইটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বা আইওএস অ্যাপ। কিন্তু জিমেইল যদি আপনারা ব্রাউজারে লেখেন www.gmail.com, তখন কিন্তু যেটা ভিতরে ঢুকবেন সেটা হচ্ছে একটা ওয়েবসাইট। বুঝতে পারছেন? এখন তাহলে এই যে ওয়েবসাইটগুলো, ফ্রিল্যান্সার বলেন, ফেসবুক বলেন, ফাইবার বলেন, এগুলো তো একজনে বানানো লাগছে না? তা ওই যে ওয়েবসাইটটা ধরে বানানো ওইটাকেই বলা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ। এটা হচ্ছে কম্পিউটারে ভাষায় লিখে লিখে করতে হয়। মানুষের যেরকম ভাষা আছে কম্পিউটারও সেরকম ভাষা আছে। মানুষের যেমন বাংলা, ইংলিশ, হিন্দি, আরবি, উর্দু, এরকম বিভিন্ন ভাষা আছে, কম্পিউটারের ভাষা আছে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, C, C++। তা এই যে ভাষাগুলো, এই যে এই জিনিসগুলো লেখা হয়েছে, এইটাকে বলা হচ্ছে কোডিং বলা হয় বা প্রোগ্রামিং বলা হয়। তো এরকম কোড করে করে এগুলো হচ্ছে কম্পিউটারের ভাষা। এই কম্পিউটারের ভাষায় লিখে লিখে লেখা হয়েছে বলেই তারপরে সেই জিনিসটাকে এরকম দেখাচ্ছে। বুঝতে পারছেন? আমরা ভিতর থেকে এরকম হচ্ছে কম্পিউটারের ভাষা লিখেছি বলেই সেই জিনিসটাকে এরকম দেখাচ্ছে।
কম্পিউটার আসলে আমরা যা লিখি এগুলো কিছুই বোঝে না, ওরা আসলে কম্পিউটারের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে ওই ভাষাই বোঝে। আমরা যাই এই জায়গায় একটা ছবি দিই, অথবা আমরা কি করি, অথবা আমরা এই জায়গায় একটা কিছু লিখি, অথবা একটা ভিডিও সারি, যাই হই না কেন ওরা ভিতর থেকে কনভার্ট হয়ে কোডিং এ কনভার্টেড হয়ে যায়। বুঝতে পারছেন? বা কোডিং করেই কিন্তু এই জিনিসগুলো এখানে শো করে। আমরা ভিতরে কোডিং করছি বলে এই জায়গায় একটা ছবি শো করতেছে, আমরা কোডিং করছি বলে এখানে এটা সবুজ দেখাচ্ছে, আমরা কোডিং করছি বলেই এখানে দেখা যাচ্ছে একটা পতাকা শো করতেছে। বুঝতে পারছেন? তো এই যে আপনার ওয়েবসাইট তৈরি করা কোড করে করে, এটাকে বলা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে গ্রাফিক ডিজাইন সম্বন্ধে দেখলাম, তারপরে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে দেখলাম, আর ওয়েবসাইট ডিজাইন সম্বন্ধে দেখলাম। তো এইগুলো সবগুলোরই হচ্ছে ডিমান্ড ভালো আছে, মানে সবগুলোরই ডিমান্ড ভালো। তা বর্তমানে লোকজন বেশি যে কাজগুলো করে সেইগুলো হচ্ছে এইগুলোই, ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। এবং সবগুলো সেক্টরেই থেকেই যদি আপনি ভালো করে কাজ শেখেন, প্রচুর অনলাইন থেকে হচ্ছে ইনকাম করা সম্ভব। এখন ব্যাপার হচ্ছে সেই সময় যেটা বললাম যে ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা বললাম, যে মানুষ ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করছে, দেখা যাচ্ছে অনেক তার বন্ধু বান্ধব কি করছে, মুভি দেখতে গেছে, অথবা হচ্ছে ঘুরতে গেছে, আড্ডা দিতে গেছে, আর সে বসে বসে খালি বই পড়ছে আর বই পড়ছে। ঠিক আছে, একবার ছাদে যায় বই পড়ছে, একবার খাটের তলায়, একবার খাটের উপরে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় গিয়ে। যারা বেশি পড়াশোনা করে তারা কিন্তু এরকমই করে, এক জায়গায় বসে বেশি পড়াশোনা করা যায় না, বিভিন্ন জায়গায় গিয়ে হচ্ছে পড়াশোনা করে। অনেক কষ্ট করে পড়াশোনা করছে, এখন সে স্মার্ট ইনকাম করতে পারে, তার কাছে দিনে লাখ লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপার না। তা ওইরকম আপনারা দেখা যাচ্ছে এখন হচ্ছে বড় হয়ে গেছেন, তো কেউ দেখা যাচ্ছে ছোটবেলায় পড়াশোনার পিছনে সময় বেশি দিচ্ছেন, কেউ কম দিচ্ছেন, তাই না? এরকম তো আছে। এখনো আপনাদের হচ্ছে সুযোগ আছে, অপরচুনিটি আছে। আপনারা যদি আইটি সেক্টরে যে নলেজগুলো আছে, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, এইগুলোর পিছনে সময় দেন, তাহলে যেটা হবে যে এক সময় আপনারাও কিন্তু, যেহেতু আপনাদের মাথার ভিতরে নলেজ আছে, মানে বলা হয় যে আসলে আমরা সবাই জানি যে বিদ্যারে আসলে ব্যবসার সাথে তুলনা করা উচিত না, কিন্তু বিদ্যার উপরে ব্যবসা আসলে পৃথিবীতে কিছু নাই। আপনি যদি একটা ডিলারশিপের ব্যবসা করতে চান, অথবা কি করতেছেন, ফলের ব্যবসা করতেছেন, অথবা জামা কাপড়ের ব্যবসা করতেছেন, অথবা হোটেলের ব্যবসা করতেছেন, এতে কিন্তু লস করার সম্ভাবনা আছে। কোটি কোটি টাকা ইনভেস্ট করবেন, দেখা গেল হচ্ছে লাভ হতেও পারে, লস হওয়ার সম্ভাবনা বেশি। এখন যেটা দেখা যায় যে খুলনায় 5টা বিজনেস যদি চালু হয়, তার ভিতরে 4টাই উঠে যায়, একটা কোনোভাবে হচ্ছে টিকে থাকে। বুঝতে পারছেন? তাহলে কি হলো, যে কোটি কোটি টাকা ইনভেস্ট করেও আপনি হচ্ছে ইনকাম করতে পারতেছেন না। আর যদি মাথার ভিতরে বিদ্যা থাকে, তাহলে আপনি কি ইনভেস্ট না করে আপনি কিন্তু ইনকাম করতে পারতেছেন। শিক্ষকরা, ডাক্তার, ইঞ্জিনিয়াররা ইনকাম করতেছে। তো আইটি সেক্টরটাও ওরকম। আইটি সেক্টরে আসলে এই যে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, এই বিদ্যাগুলো আপনাদের মাথায় যে সময় ঢুকবে, বুঝতে পারছেন, তখন আপনাদেরও একটা ভ্যালুয়েশন চলে আসবে। যে কাজটা অনেকে দেখা যাচ্ছে ছোটবেলায় করতে পারে নাই, তাদের কিন্তু একটা সুযোগ আছে যে আইটি সেক্টরে এসে কাজগুলো শিখে নিজেরে সেইভাবে হচ্ছে বিল্ড আপ করা। নিজের বিল্ড আপ করলে এখান থেকে অনেক ভালো কিছু হচ্ছে করা সম্ভব, যেহেতু আপনি নলেজ গেইন করতেছেন। এখন আপনার এক্সাম্পল দিয়ে বোঝাই যে একজন, ওই যে বললাম যে যাদের আতেল বলা হয়, মেলা পড়াশোনা করে, এরা ওই স্কুলে পড়াশোনা করছে, কলেজে পড়াশোনা করছে, ধরলাম যে আচ্ছা কলেজে এসে সে কি করছে, সে আর পড়াশোনা করে না, আড্ডাবাজি করে আইছে, এসএসসিতে তার গোল্ডেন এ প্লাস, এসএসসিতে গিয়ে ফেল, 3-4 বার ফেল করে পড়াশোনা করলো না। তাহলে কি হলো, তা সে যে ভালো ছাত্র ছিল আর তো থাকলো না, তার লাইফটা কিন্তু ওই হেলের দিকেই চলে গেল। এরপরে কি হয়েছে, তাহলে আরেকজন কি করছে, ওই যে তার থেকে কিন্তু এসএসসিতে রেজাল্ট খারাপ ছিল, সে এসএসসিতে ভালো রেজাল্ট করছে, পড়াশোনা করছে, আর আড্ডাবাজি করে বেড়াইছে। ওর আগে খারাপ রেজাল্ট খারাপ, এরপরে এসে রেজাল্ট ভালো করে সে হচ্ছে ভালো জায়গায় চান্স পেয়ে গেল, ভালো একটা ক্যারিয়ার করলো। আবার কি হলো, একজন হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়ার পরেও 4 বছর পড়াশোনা করলো না, 5 বছর ঠিক মতো পড়াশোনা করলো না, ওইখানে বসে বসে দেখা যাচ্ছে সে ঘুরে বেড়ালো, মজা করলো, আবার হচ্ছে ড্রাগ নিল, এরকম তো করে, তাই না? এইসব করে তারপর দেখা যাচ্ছে 4-5টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ালো, এইসব করে মরে শেষে কি হলো, তারপরে এক পর্যায়ে তার হচ্ছে পড়াশোনা হলো না। তাহলে সে যদি মেডিকেলে ভর্তি হয়ে মেডিকেলতে পাস করতে না পারে, তাহলে সে কি ডাক্তার হলো? তার লাইফ কিন্তু ওই জায়গায় থেমে গেল। আবার দেখা যাচ্ছে ওইখান থেকে মেডিকেল পাস করার পরেও কোনো ডাক্তার আর পড়াশোনা করবো না, আমি এই মেলা বড় হচ্ছে হয়ে গেছি, আমি আর পড়াশোনা করবো না। তাহলে তার কি হবে, সে বিসিএসও চান্স পাবে না, সরকারি ডাক্তার হতে পারবে না, বা হচ্ছে বেসরকারি ডাক্তারিতে গেলেও শুধুমাত্র এমবিবিএস একটা মানে সে ডিগ্রি আছে, এরকম ডাক্তারের কাছে কয়জন মানুষ যায়? 100 টাকা 200 টাকা ভিজিটে যায়। অনেক ডাক্তার আছে না 100 টাকা 200 টাকা ভিজিটে বসে থাকে। আর যারা তারপরেও আবার পড়াশোনা করতেছে, মানে হচ্ছে এফআরসিএস করতেছে, এই ডিগ্রি নিচ্ছে সেই ডিগ্রি নিচ্ছে, তাদের কিন্তু আস্তে আস্তে ডিমান্ড বাড়তে থাকতেছে।
তাহলে কি হলো যে যারা যেখানে গিয়ে থেমে যাচ্ছে তারপরে কিন্তু আর উন্নতি করতে পারতেছে না। আবার যে দেখা যাচ্ছে ছোটবেলায় ভালো স্টুডেন্ট ছিল না, কিন্তু এসএসসি আসার পরে সে পড়াশোনা করছে, তাহলে কি হলো সে কিন্তু এক পর্যায়ে গিয়ে সে উন্নতি করতে পারতেছে। আবার দেখা যাচ্ছে অনেকে মেডিকেলে চান্স পায় না, সে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, জাতীয় ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স অথবা সে ইংলিশ বা বাংলা নিয়ে পড়াশোনা করছে। এইবার ওই যে হচ্ছে মেডিকেলে চান্স করলো সে আর পড়াশোনা করলো না, মেডিকেল পাসই করতে পারলো না। আর যে হচ্ছে জাতীয় ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল পড়াশোনা করে সেখান থেকে সে বিসিএস দিয়ে বিসিএস ক্যাডার হয়ে গেল, ম্যাজিস্ট্রেট হয়ে গেল। তাহলে যে হচ্ছে আগে ভালো ছাত্র ছিল তার দাম বেশি হলো না যে পরে ম্যাজিস্ট্রেট হয়ে গেল তার দাম বেশি হলো, যে ম্যাজিস্ট্রেট হলো। তাহলে ব্যাপারটা আমি এইটা এক্সাম্পল দিয়ে বুঝালাম যে লাইফে দেখা যাচ্ছে থেমে যাওয়া মানে নতুন করে যে কোনো সময় থেকে শুরু করা যায়, বুঝতে পারছেন? নতুন করে যে কোনো সময় থেকে শুরু করা যায়। তাই এর জন্য আইটি সেক্টর হচ্ছে খুব ভালো একটা সেক্টর, যে আপনি দেখা যাচ্ছে এখন এসএসসিতে পড়েন বা ইন্টারে পড়েন অথবা পড়াশোনা ছেড়ে দিয়েছেন বা অথবা হচ্ছে কোনো একটা সাবজেক্ট থেকে পাশ করেছেন, অথবা ইঞ্জিনিয়ারও হতে পারেন, ডাক্তারও হতে পারেন, যাই হন না কেন আপনি যদি এখন থেকে আবার আইটি সেক্টরের পিছনে সময় দেন, যখন হচ্ছে আইটি সেক্টরের বিদ্যা বুদ্ধিগুলো মাথার ভিতর নিতে পারবেন তখন আপনি এই সেক্টর থেকেও গেইন করতে পারবেন। কিন্তু আপনি কিছু জানেন না, কিছু পারেন না, এর পিছনে সময় দিলেন না, কষ্ট করলেন না, তাহলে কিছুই হবে না। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছেন? যে আইটি সেক্টর থেকে অনলাইন সেক্টর থেকে প্রচুর ইনকাম করা সম্ভব, এস্টাবলিশড হওয়া সম্ভব। পৃথিবীতে শ্রেষ্ঠ ধনী যারা আছে, পৃথিবীর সর্বোচ্চ ধনীর নাম বলেন তো, কেউ জানেন কিনা? কারো জানা আছে? আর ইলন মাস্ক তো কয়দিন হয়েছে, তার আগে কে ছিল? অ্যামাজনের মালিক। হ্যাঁ, অ্যামাজনের মালিক। তারপর হচ্ছে বিল গেটস হচ্ছে মাইক্রোসফট কোম্পানির মালিক, মানে আমরা যে এমএস ওয়ার্ড এক্সেল ইউজ করি এই সফটওয়্যারের যে মালিক সে হচ্ছে বিল গেটস। অ্যামাজন কি ওই অনলাইন শপ, অ্যামাজন অনলাইন শপের মালিক হচ্ছে সে। ইলন মাস্কের ইলেকট্রনিক গাড়ি আছে, উনিও আইটি সেক্টরের আর কি, ঘোরায় পাশে আইটি সেক্টর। তাছাড়া উনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক হচ্ছে বিজনেস করে, ঠিক আছে? ক্রিপ্টোকারেন্সি নিয়ে উনি অনেক বড় ব্যবসা করে, তা উনিও আইটি সেক্টরে। তা পৃথিবীর শীর্ষ ধনী যারা আছে এর থেকে 1 থেকে 10-এর ভিতরে খুঁজলে 7 জনই হচ্ছে আইটি সেক্টরে। এবং এই শীর্ষ ধনীগুলো কিন্তু শুধুমাত্র আইটি সেক্টরের উপরে ডিপেন্ড করে হচ্ছে মানে হচ্ছে কাউন্ট করা হয় না। এর ভিতরে যারা প্লেন বানায়, যারা জাহাজ বানায়, ঠিক আছে, যারা হচ্ছে গাড়ি বানায়, ট্রেন বানায়, এইসব বড় বড় কোম্পানি, তারা পারিবারিকভাবে দেখা যাচ্ছে টাটা কোম্পানি, লিটল টাটারা, মানে টাটা গোষ্ঠী, ঠিক আছে? এটা তো আমি হচ্ছে উপমহাদেশের এক্সাম্পল দিলাম। তারপর হচ্ছে আম্বানি গোষ্ঠী। তো এরকম হচ্ছে আমেরিকা, ইংল্যান্ডে অনেক বড় বড় গোষ্ঠী আছে, তারা মানে 100, 200, 500 বছর ধরে বংশানুক্রমে বড় ব্যবসায়ী। তো তারা কিন্তু এই সেক্টরের সাথে টিকতে পারতেছে না। ওইদিকে ফেসবুকের মালিক হচ্ছে পৃথিবীর 4 নম্বর না 5 নম্বর ধনী, বয়স হচ্ছে, এবং সে আরো 10 বছর আগে 4 নম্বর ধনী, এবং 32 বছর না 33 বছর বয়সের থেকে। মানে কি হলো, সে 5 বছরে পৃথিবীর শীর্ষে চলে গেছে। আর এরা ট্রেন বানায়, প্লেন বানায়, শত শত বছর ধরেও এদের সাথে টিকতে পারতেছে না। বিল গেটসও তাই। বিল গেটস কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান, বুঝতে পারছেন? একেবারে মধ্যবিত্ত পরিবারের সন্তান। সেখান থেকে সে সফটওয়্যার বিজনেস করে, আইটি বিজনেস করে কিন্তু একবার শীর্ষ পর্যায়ে চলে গেছে। ইলন মাস্কও দেখা যাচ্ছে আইটি সেক্টরের সাথে রিলেটেড হয়ে সেও ভালো জায়গায় গেছে। জেফ বেজোস প্রথমে তার যে অফিস, মানে হচ্ছে অনলাইন শপের যে অফিস, ওনার বাবার গ্যারেজে অফিস খুলছিলেন। মানে অফিস নেওয়ার টাকা নাই, এই কারণে ওনার বাবারে বলছে যে আমার গ্যারেজের অর্ধেক আমার ফাঁকা করে দাও, আমি ওই জায়গায় অফিস খুলবো। সেই জায়গায় অফিস খুলে সে কিন্তু পৃথিবীর শীর্ষ ধনী। কেন? সে আইটি সেক্টরে চলে আসছে। তো আইটি সেক্টরের মাধ্যমে যত দ্রুত জীবনে উন্নতি করা সম্ভব, এইটা আসলে আর কোনো জগৎ মানে সেক্টর থেকে সম্ভব না, বুঝতে পারছেন না? যত দিন যাবে তত মানুষ আইটি নির্ভর হয়ে পড়বে। ভবিষ্যতে এই যে ইউক্রেনে সৈন্যরা আছে মারামারি করতেছে, রাশিয়ার সৈন্য আর আছে ইউক্রেনের সৈন্য, আজ থেকে 20-30 বছর পরে দেখা যাচ্ছে মানুষের মারামারি করতে যাবে না, রোবট পাঠায় দেবে। এখনই যায়, এখনই মানুষ ছাড়া প্লেন যায় না, ড্রোন যায় হামলা করে আসে। তো এরকম আজ থেকে 30-40 বছর পরে দেখা যাচ্ছে আর্মির প্রয়োজনীয়তা মানে কিছু থাকবে যারা হচ্ছে কন্ট্রোল করবে। কিন্তু এখন যেমন পুরোটা যুদ্ধই আর্মি করে, তখন আর অতটা পুরো যুদ্ধ আর্মিতে করবে না। রোবট যাবে, প্লেন যাবে, অটোমেটিক গাড়ি যাবে, গাড়ি যায় হামলা করে আসবে। তখন কি হবে, আর্মি সেক্টরে যারা চাকরি করতো এদের অনেকের কিন্তু আর হচ্ছে লাগবে না। দেখা যাচ্ছে আগে একটা দেশে 1 লক্ষ আর্মি সেক্টরের লোক লাগলে তখন লাগবে হচ্ছে 1 লক্ষ লাগলে তখন লাগবে হচ্ছে 2000 বা 5000। আর বাকি সব ওই অনলাইন মানে হচ্ছে যাদের হচ্ছে আবার হচ্ছে আইটি মানে আর্মি সেক্টরে লোক কিছু হচ্ছে বাড়বে, নিয়োগ কোন বাড়বে, যারা আইটি সেক্টরে দক্ষ, ওই যে রোবট চালাবে, ক্ষেপণাস্ত্র মারবে, মাত্র তো লোক লাগবে না?
তাহলে তারা হচ্ছে কারা? তারা হচ্ছে আইটি সেক্টরের ইনফরমেশন টেকনোলজি সম্বন্ধে যাদের আইডিয়া আছে, তারা বসে বসে কিন্তু ওই দূরে বসে রোবট পাঠাবে, দূরে বসে হচ্ছে বোম মারবে, ক্ষেপণাস্ত্র মারবে। আবার ডাক্তারি সেক্টরে আগে সবকিছু কিন্তু ম্যানুয়ালি টেস্ট করা হতো, এখন কি করা হয়? এখন কিন্তু ডায়াগনস্টিক মানে বড় বড় মেশিনের মাধ্যমে অটোমেটিক ওয়েতে টেস্ট করা হয়। আবার অনেক অপারেশনও কিন্তু মেশিনের মাধ্যমে করা হয়। তাহলে ওই সেক্টরে যারা টেস্ট করতো এদের কিন্তু প্রয়োজনীয়তা ফুরায় গেছে। যারা কম্পিউটারাইজড ওয়েতে ওটা করতে পারতেছে তাদের ডিমান্ড আসতেছে। এখন একজন যদি আসে বলে যে আমি কম্পিউটার ইউজ করবো না, এক্সরে মেশিন চালাবো, তাহলে তো বলে যে সেই এক্সরে মেশিন এখন আর নাই, তোমার আর চাকরি করে দরকার নেই, তুমি বাড়ি যাও, তাই বলবে না? তারপরে একটা কোম্পানির ক্ষেত্রে যেটা হয় যে আগে লেবাররা বেশি কাজ করতো, এখন যেটা হয় যে সব মাল মশলা নিয়ে একটা মেশিনের ভিতর ছেড়ে দেয়, ওই মেশিন নাড়ায় চাড়ায় প্যাকেট করে সবকিছু হচ্ছে বের করে দেয়। তাহলে ওই মানে যারা হচ্ছে ওইগুলো পর্যবেক্ষণ করতো, যারা লেবার ছিল, এদের চাকরি চলে গেছে না? অনেকের চাকরি চলে গেছে। কিন্তু যারা ওই কম্পিউটারে বসে বসে এগুলো কন্ট্রোল করতেছে তাদের চাকরির সম্ভাবনা আছে বাড়ছে। আইটি সেক্টরটা হচ্ছে এরকম একটা সেক্টর, যত দিন যাবে তত হচ্ছে এটার ডিমান্ড হচ্ছে বাড়তে থাকবে। তা আপনারা যদি এই সেক্টরে আসতে চান তাহলে হচ্ছে মোস্ট ওয়েলকাম। তবে এই সেক্টরে আসতে গেলে আপনাদের এর পিছনে সময় দিতে হবে। ওই যে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেলে তাদের সময় দেওয়া লাগছে, আর এই সেক্টরেও আপনাদের গেইন করতে গেলে এর পিছনে লেগে থাকলে অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন। আর যদি এর পিছনে সময় না দেন, পরিশ্রম না করেন, তাহলে এখান থেকে কিছুই করতে পারবেন না। আমরা আমাদের পেজের ভিতরে ঢুকলে আমরা এই ফ্রিল্যান্সিং সম্বন্ধে, আইটি সেক্টর সম্বন্ধে অনেক তথ্য শেয়ার করি। এইখানে দেখেন আমরা মানে হচ্ছে আমাদের ফাইবারের একটা স্ক্রিনশট এখানে দেওয়া আছে। আমরা অনেক আগে থেকে মানে ফাইবার যে সময় প্রথম আসছে, ঠিক আছে, সেই সময় থেকেই আমরা ফাইবার হচ্ছে কাজ করি। ফাইবার সাইটটা পরে আসছে আর কি। আগে আমরা কাজ করতাম হচ্ছে ওডেস্কে, ওডেস্ক পরবর্তীতে নাম চেঞ্জ হয়ে ওটার নাম হয়েছে হচ্ছে আপওয়ার্ক, বুঝতে পারছেন? তা যাই হোক, আপনারা যদি ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো করতে চান, আইটি সেক্টরে ভালো করতে চান, আপনারা হচ্ছে এই জিনিসগুলো হয় গ্রাফিক ডিজাইন অথবা ওয়েবসাইট ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং বা সাইবার সিকিউরিটি, যে কোনো একটা বিষয় ভালো করে শেখেন এবং সেইগুলো নিয়ে চর্চা করেন। চর্চা করলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আর আইটি সেক্টর সম্বন্ধে আপনার আইডিয়া থাকলে আপনারা যেমন অনলাইনে কাজ করতে পারবেন, নিজেরা ওই যে ব্লগিং এর মাধ্যমে, ইউটিউবের অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন, আবার লোকালিও বিভিন্ন কোম্পানিতে জব করতে পারবেন, বুঝতে পারছেন? লোকালি এই সেক্টরগুলো চাহিদা বাড়তেছে। সব কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, ওয়েবসাইট ডিজাইন এক্সপার্ট, এইগুলো হচ্ছে দরকার পড়বে। এই ধরনের পোস্ট আসবে, আপনারা লোকালিও কাজ করতে পারবেন। তা আজকে আর হচ্ছে লেংদি করবো না। আর দেখা যাচ্ছে অনেকে নিজের ভিতরে মনে থেকে উইক ফিল যদি করে থাকেন, এরকম কেউ যদি থাকেন যে আমি কি এই সেক্টরে আসতে পারবো কিনা, ঠিক আছে? তা আমি সবার উদ্দেশ্যেই বলি যে আসলে এই সেক্টরে আসতে গেলে মনের ইচ্ছাটাই হচ্ছে এনাফ। মনের ইচ্ছাটা থাকলে তারপরে আপনি আস্তে 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 গেইন করে নিতে পারবেন। যেমন বিল গেটস কিন্তু অনার্স কমপ্লিট করতে পারেন নাই, ঠিক আছে? উনি কিন্তু অনার্স কমপ্লিট করতে পারেন নাই এবং সেই পর্যায় থেকে উনি উঠে গিয়ে ওনার মানে হচ্ছে কোম্পানিতে বড় বড় অনেক ইঞ্জিনিয়াররা হচ্ছে চাকরি করেন, বুঝতে পারছেন? শুধুমাত্র ওনার চেষ্টার জন্য। আপনারাও আইটি সেক্টরে চেষ্টা করেন, আপনারা অনেক কিছু করতে পারবেন। তা আজকে আর হচ্ছে কথা বাড়াবো না, আমরা এই পর্যন্তই শেষ করি। অনেক হচ্ছে 7:43 বাজে, তো আমি এই পর্যায়ে শেষ করে দিলাম। বেস্ট অফ লাক। কোনো যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, আইটি সেক্টর রিলেটেড কোনো দরকার হলে। থ্যাংক ইউ।